তোরা পিপিটি দেখতে পাচ্ছিস ভালো করে? হ্যাঁ স্যার। ওকে, দেখ, প্রথম কথা হচ্ছে যে আজকে আলোচনাটা হবে, তোদের বললাম, হলুদ পড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো প্রথমে দেখ, কবি সম্পর্কে, এই আমাদের যিনি লিখছেন, গল্পকার, ইনার সম্পর্কে এক দুটো কথা নর্মাল বলি। যে দেখ, এই গল্পের মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় একটা সমাজের অন্ধকারের যে জায়গা, সেটা কিন্তু তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। নর্মাল প্রথমে একটু বুঝবি, হ্যাঁ, একটু বোরিং লাগতে পারে প্রথমের জায়গাটা, কিন্তু যখন গল্পে আলোচনাতে ঢুকে যাব, তখন এক একটা লাইনের অর্থ কি আজকে তোরা জানতে পারবি, যে একটা গল্পের লাইনের অর্থ কি করে খুঁজে বার করতে হয়। দেখ, প্রথমেই বলি যে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজের অন্ধকার জায়গাগুলো দেখাতে কিন্তু কখনোই ভয় পাননি। মানুষ যত সুন্দর তত ভয়ঙ্করও হতে পারে, তিনি বারবার সেই কথাটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন, বা বারবার তিনি এই কথাটাই তিনি বলতেন বা বলেছেন। আমরা এই যে হলুদ পড়া যে গল্পটা পড়ব, তো এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন ভয়, সন্দেহ আর গুজব, এই সমস্ত কিছু মিলে কিভাবে এক নির্দোষের জীবন ধ্বংস হয়ে যায়, একটা নির্দোষের জীবনকেও উল্টে দেয়। কিগুলো? না ভয়, সন্দেহ আর গুজব, এই সমস্ত কিছু মিলে একটা নির্দোষ ব্যক্তি, তাকেও দোষী সাব্যস্ত করে তার জীবনটাকেই ধ্বংসের মধ্যে পতিত করে দেই। সেটাই কিন্তু আমরা এই হলুদ পড়া নামক গল্পে আজকে আমরা দেখতে পাব। আজকে এই গল্পটি পড়ে তোরা জানতে পারবি, বা আমরা জানতে পারবো, কিভাবে একটা সাধারণ গ্রাম ধীরে ধীরে এক ভয়ঙ্কর কুসংস্কারে ডুবে যাচ্ছে। যখন তোরা এই গল্পের ভিতরে পড়বি এক একটা ক্যারেক্টারকে, সেটা ধীরেন হতে পারে, সেটা ধীরেনের বউ হতে পারে, সেটা দামিনী হতে পারে, সেটা দামিনীর স্বামী হতে পারে, যেই হোক না, কুঞ্জকে বাদ দিয়ে বলছি, ওঝা তো আর তোরা কেউ হবি না। এই প্রত্যেকটা ক্যারেক্টারেই দেখবি তোদের বা আমাদের বা এই সমাজের কারো না কারো সাথে দেখবি মিল আছেই আছে। এই জিনিসগুলো কিন্তু তোরা লক্ষ্য করবি। কেউ হয়তো দেখবি ধীরেন হতে পারিস, কারো ক্যারেক্টার ধীরেনের সাথে মিল খাচ্ছে, কারো ক্যারেক্টার ধীরেনের বন্ধুর সাথে মিল খাচ্ছে। কি নাম ধীরেনের বন্ধুর? নবীন, তাই তো? পড়েছিস তোরা? ওর সাথে মিল খাচ্ছে। হুম। থাকবে হ্যাঁ দাদা। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, তোরা ভালো করে লক্ষ্য করে দেখবি কারো না কারো সাথে তোদের একটা আবছা আবছা মিল থাকবে, বুঝতে পারবি। তোদেরকে সামগ্রিক যদি একটা আমি একটা কল্পনা করতে বলি, নর্মাল একটা কল্পনা কর, জাস্ট একটা কল্পনার জগতে তোদেরকে নিয়ে যাচ্ছি। মনে কর একটা গ্রাম, গ্রামের পাশে ফাঁকা একটা মাঠ, একদম শুনশান। সেখানে গাছপালা তো আছে সেরকম নেই, আর যদিও বা এক দুটো গাছপালা আছে, তো সেগুলোর হয়তো পাতা নেই, মরে পড়ে আছে, নর্মাল দাঁড়িয়ে আছে। সেই মাঠে কিন্তু কেউ যায় না। তো প্রকৃতির নিয়মে যখন সন্ধ্যা নামে, মিউট করবি রে, কে আছিস, এটা কিন্তু ইউটিউবে আপলোড করা হবে, হ্যাঁ। তো প্রকৃতির নিয়মে যখন সন্ধ্যা নামে, তখন সেই মাঠের ভয়াবহতাটা আরো বেশি করে সামনে আসে। সেই জন্য নিয়ম আছে যে ওই মাঠে সন্ধ্যের সময় কেউ যেন না যায়। তো এরকম একটা সময়ে হঠাৎ একদিন সেই মাঠ থেকেই একটা মৃদু বাতাস, একদম কনকনে ঠান্ডা মৃদু বাতাস যেন গ্রামটাকে গ্রাস করে নিল। তারপরেই হঠাৎ গ্রামের মধ্যে একটা গুজব ছড়ালো
যে ভূতের ছায়া নাকি দেখা গেছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে ভূতে ধরেছে। তাহলে কোনো একজন ব্যক্তির দিকে সন্দেহের হাতটা চলে গেল। এরপর সেই ব্যক্তিটা আদৌ দোষী কি দোষী নয় সেটা কিন্তু গ্রামের মানুষজন বিচার করল না। তারা সরাসরি নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী যে মানুষটাকে ভূতে ধরেছে, তাহলে কি না ওঝাকে ডাকা হলো, মন্ত্র পড়া শুরু হলো, আগুন জ্বালানো হলো, সমস্ত কিছু যেমন যজ্ঞ টজ্ঞ হ্যানত্যান হয়। তাহলে কি হলো আলটিমেটলি ঘটনাতে, যে একটা নির্দোষ ফেঁসে যাচ্ছে। তো এই যে একটা ঘটনা যেটা বললাম তোদেরকে, নর্মাল একটা ঘটনা, এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে একটা গ্রাম থাকছে, সেখানে মানুষজন থাকছে, সেখানে একটা নর্মাল বাতাসও যেন, সন্ধ্যার নর্মাল বাতাসও যেন মানুষের কাছে একটা অশরীরীর প্রতীক হয়ে উঠছে। তার উপর যদি গ্রামের মানুষের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়ে যায়, তাহলে সেই গ্রামের মানুষজনরা তাকে ভাবছে যে একে যেন ভূতে ধরেছে। সেই জন্য ওঝাকে ডাকা হচ্ছে, মন্ত্র পড়া শুরু হচ্ছে। কিন্তু সেই মানুষটা কে আদৌ ভূতে ধরেছে নাকি তার কোনো মানে শারীরিক অসুস্থতার কারণে এরকম হচ্ছে, সেটা কিন্তু গ্রামের মানুষ দেখছে না। তারা সরাসরি ওঝাকে ডাকছে। ওঝা তার নিজের ভাই কীর্তিকলাপ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পরিবেশের সৃষ্টি করছে, যে হ্যাঁ ভয়ানক ভূতে ধরেছে, এই করেছে হাই করেছে। আলটিমেটলি কি হচ্ছে, গ্রামের মধ্যে একজন নির্দোষ মানুষ সে কিন্তু ওদের কুসংস্কারের জালে পড়ে ফেঁসে যাচ্ছে সম্পূর্ণভাবে। এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই হলুদ পড়া গল্পটা সম্পূর্ণভাবে রচিত হয়েছে। এবারে বুঝতে পারলি আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি ব্যাপারটা? আমি ঢুকিনি, এখনো ঢুকিনি, এটা জাস্ট নর্মাল একটা বেসিক। গল্পের ভিতরের যেটুকু আছে সেটা বাইরে থেকে বললাম। নর্মাল বুঝতে পারলি কোন বেশে হলুদ পড়া গল্পটা লেখা হয়েছে? বল, এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে এখন তো অনেক বাকি। এখানে তোদেরকে প্রথমে প্রত্যেকটা চরিত্র জানতে হবে, প্রত্যেকটা চরিত্র আগে জানতে হবে, তারপরে তো যে মূল যে গল্পের কেন্দ্রীয় বিষয় সেটা জানতে হবে, তারপরে তো তোরা গল্পে ঢুকবি। আর বহু বাকি এখন। তবে তো লং কোশ্চেনটা লিখতে পারবি 5 নাম্বারের, এটা এমসিকিউ থোড়ি না। তো দেখ, প্রাথমিক কিছু তথ্য বলে রাখি এখানে। প্রাথমিক তথ্যগুলো তোদেরকে মনে হয় আমি দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে, না রে? এগুলো এটা দিয়েছিলাম না? হ্যাঁ স্যার। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে হ্যাঁ স্যার, হলুদ পড়া যে গল্পটা, হলুদ পড়া নামক এই একটা গল্প সংকলনের অন্তর্গত, যেটা 1945 সালে প্রকাশিত হচ্ছে। এই গল্প সংকলনটা, হ্যাঁ, গল্প সংকলনটা 1945 সালে প্রকাশিত হচ্ছে, যেটা হলুদ পড়া নাম। পরীক্ষাতে নর্মাল যদি প্রশ্ন দেই যে কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে তোরা লিখতে পারবি ইজিলি যে এটা হলুদ পড়া নামক গল্প সংকলনের অন্তর্গত এবং এটা 10 সংখ্যক গল্প। ঠিক আছে, এটা হচ্ছে 10 সংখ্যক গল্প। সরি, ভুল বললাম, মোট 10টা গল্প আছে। এটা প্রথম গল্প হচ্ছে এটা, ঠিক আছে? প্রথম গল্প হলুদ পড়া হচ্ছে প্রথম গল্প। এগুলো নর্মাল জিনিস। এই গল্পটির যে ইংরেজি অনুবাদ, এগুলো তোদের মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট এক্সট্রা দিয়েছি, এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নেই। হ্যাঁ, এগুলো নর্মাল তথ্য। শুধু এই জায়গাটা একটু তোরা দেখে রাখিস, এটা মেন জিনিস। সেটা কি না, দেখ, এই যে যে গল্পটা, তোরা একটা ভৌতিক পরিবেশ তো আছে এই গল্পটার মধ্যে, তোরা সকলেই জানিস আছে, অবশ্যই আছে। কিন্তু এটা কোনো ভৌতিক গল্প বা কোনো অলৌকিক রসের কিন্তু গল্প নয়, এটা ভূত সংস্কারের গল্প। এরপরে এই যে পয়েন্টটা, এই ভূত সংস্কারের গল্প কিভাবে হচ্ছে, এটা একদম আলোচনার শেষে, টোটাল গল্পটা আলোচনা না হলে তোরা এই পয়েন্টটা বুঝতে পারবি না। তো সেটা একদম শেষে আলোচনা করব, যে কেন এটা কি জাতীয় গল্প। ছোট গল্প হিসেবে এর সার্থকতা তোরা লিখে দিবি। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ। একটা অতৃপ্তি থেকে যায় ছোট গল্পের মধ্যে, সেটা তোরা লিখে দিবি। কিন্তু বাই চান্সে যদি প্রশ্ন দিয়ে দেই যে এটা কি জাতীয় গল্প, এটা তো না ভৌতিক গল্প, না কোনো অলৌকিক রসের গল্প, না কোনো কিছু, তাহলে এটা কি জাতীয় গল্প? নর্মাল দেবে না, যদিও এত কঠিন কোশ্চেন, তবুও আমরা শেষে একটু আলোচনা করব।
এখানে কুসংস্কারের যে জায়গাটা, একটা সমাজের মধ্যে যে কুসংস্কার রয়েছে, সমাজের মানুষের মধ্যে যে কুসংস্কারগুলো রয়েছে, সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটাই কিন্তু দেখিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কোনো ভৌতিক গল্প বল, কোনো কুসংস্কার, এই সমস্ত কিন্তু গল্প কোনোদিন লেখেননি। তার মনের মধ্যে একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবা সম্পন্নের মানুষ কিন্তু তিনি একজন। সেই জন্য যারা সমালোচকগণ তারাও অবাক হয়ে যায় যে এই মানুষটা এই ধরনের গল্প কি করে লিখতে পারে। কিন্তু আসলে তিনি এই গল্পের মাধ্যমে দেখাচ্ছেন যে সমাজের বুকে যে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো এখানে মনে রাখার বিষয় একটু বলে নিই আবার, যে এই হলুদ পড়া গল্প সংকলনের অন্তর্গত, আমি এটা ভুল বললাম প্রথমে, এটা প্রথম গল্পের নাম হচ্ছে হলুদ পড়া। মোট 10টা গল্প, হ্যাঁ, এখানে মোট 10টা গল্প রয়েছে। তার প্রথম গল্পের নাম হচ্ছে হলুদ পড়া। আর এগুলো বলছি না, এই কারণেই বলছি না কেন, এগুলো দরকার নেই, এগুলো পরীক্ষাতে আসবে না। একটু চলে আয় গল্পের মধ্যে আমরা যে সকল ক্যারেক্টারগুলো পাবো। এটা বলার একটাই কারণ, কারণ দেখ, একটা ক্যারেক্টার আমরা প্রথমে পাই, হঠাৎ করে তো আর একটা ক্যারেক্টার আসে না। একটা ক্যারেক্টারের কারণেই আর একটা ক্যারেক্টারের উৎপত্তি হয়। ঠিক আছে, তো গল্পে আমরা প্রথমেই দুটো ক্যারেক্টারকে পাই, তোরা সকলেই পড়েছিস। একটা হচ্ছে বলাই চক্রবর্তী, আর একটা হচ্ছে শুভ্রা। তো গল্পে প্রথমেই দুটো ক্যারেক্টারটাকে আমরা কিভাবে পাচ্ছি? মৃত হিসেবে পাচ্ছি, তাই তো রে? হ্যাঁ কি না, কথা বলিস? মৃত হিসেবে পাচ্ছি, এই দুটোই মরে পড়ে আছে। হ্যাঁ স্যার। তো এই যে বলাই চক্রবর্তী যে ব্যক্তিটা, এটা হচ্ছে গল্পে প্রথম খুন হওয়া ব্যক্তি, তাই তো? এর 3 দিন আগে হয়েছে। হ্যাঁ বল, বল কিছু বলছিস? এর 3 দিন আগে মরেছে, আর একজন 3 দিন পরে মরেছে। 3 দিন পরে কে মরেছে? শুভ্রা তো, এই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার দেখ, স্যার। এই জায়গা থেকে নর্মাল একটা বিষয় চলে আসে যে এই বেটা তো মরে পড়ে আছে, কিন্তু এই যে খুনটা, এই খুনটা গ্রামের কাছে কি প্রত্যাশিত? মানে গ্রামের মানুষ হয়তো জানতো এই বেটা এইভাবেই মরে পড়ে থাকবে কোনোদিন, তাহলে তার নিশ্চয়ই আচরণের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। এই মানুষটার আচরণ ব্যবহার, সমাজের উপর তার ব্যবহার, প্রত্যেকটা মানুষের উপর, হ্যাঁ কিনা? এটা হচ্ছে বলাই চক্রবর্তী। এই বেটা হচ্ছে গল্পের খুন হওয়ার প্রথম ব্যক্তি। গল্পে খুন আমরা এটাই প্রথম দেখতে পাই। তারপরে আমরা পাচ্ছি শুভ্রাকে। শুভ্রা একটা ক্যারেক্টার গল্পের মধ্যে আছে। এটা একটা মেয়ে, 16-17 বছরের একজন তরুণী। এ দ্বিতীয় খুন হওয়া ব্যক্তি, তাই তো? এ দ্বিতীয় গল্পে যে দ্বিতীয় আমরা খুন পাচ্ছি সেটা হচ্ছে শুভ্রার। এরপরে এই খুনটা হচ্ছে অপ্রত্যাশিত, মানে গ্রামের লোক এই শুভ্রার খুন দেখে পাগল হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে একটা মেয়েকে কি করে খুন করা হলো, কে খুন করলো, কেন করলো? সে বিভিন্ন ধরনের তাদের মনের ভিতরে প্রশ্ন, উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এই ধরনেরই একটা মেয়ে শুভ্রা। এই মেয়েটা গ্রামবাসীর পরিচিত এবং খুবই সাধারণ একটা মেয়ে। একটা মেয়ের, একটা গ্রাম্য মেয়ের যেমন জীবনযাপন, এই মেয়েটার মধ্যেও সেই জীবনযাপনেই ফুটে উঠেছে গল্পে। 16-17 বছরের রোগা ও ভীরু প্রকৃতির একটা মেয়ে। ভীরু মানে ভীত আর কি। হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়ে গেছে এবং মাসখানেক আগে সে নিজের বাপের বাড়ি এসেছে। বিয়ে হওয়ার পরে যেমন স্বাভাবিক নিয়মে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়, সেরকম এই মেয়েটাও শ্বশুর বাড়ি গেছিল। কিন্তু কোনো একটা কারণে সে আবার বাপের বাড়ি এসেছে। কি কারণে? না, ছেলে বিয়ে হওয়ার জন্য। হ্যাঁ, এটা অনেকেই ভাববি ছেলেকে বিয়ে দেওয়ার জন্য, না, ছেলে জন্মগ্রহণই করেনি, এর ছেলের পেটে ছিল আর কি। বিয়োবা মানে কি? সন্তান সম্ভবা। হ্যাঁ, মানে সন্তান প্রসব করার জন্য সে বাড়িতে এসেছিল। এরপরে দেখ, এরপরে যখন এ এখানে আসে তখন একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা, এই যে মৃত্যুর যে ঘটনা, দুজনেই খুন হয়ে পড়ে আছে। তাহলে দেখ,
এই যে বলাই চক্রবর্তী, এর মৃত্যুকে কেন্দ্র করে কোন ক্যারেক্টারটার মিল আছে রে? বল। এর, তাই তো, নবীনের, হ্যাঁ কি না? দেখ, হ্যাঁ স্যার। নবীন কোথায় থাকে? নবীন থাকে বাইরে, শহরে থাকে। কিন্তু নবীন একটা সময় নিজের চাকরি বাকরি সব কিছু ছেড়ে কোথায় চলে আসছে? গ্রামে চলে আসছে। কেন? কারণ তার কাকা মারা গেছে, সেজন্য সে এসেছে। তাহলে দেখ, এখানে দেখ, বলাই চক্রবর্তীর ভাইপো কে? নবীন। তাহলে নবীন ক্যারেক্টার সাথে যোগ আছে বলাই চক্রবর্তীর। ওকে, এবারে দেখ, নবীনের কাকা বলাই চক্রবর্তী, দুদিক দিয়ে বলা আছে এখানে। কাকার খুন হওয়ায় শহরের চাকরি ছেড়ে পুরো পরিবার মিলে গ্রামে চলে আসে। ওকে, এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। গ্রামে এসে বলাই চক্রবর্তীর মৃত্যুর উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির মালিক হচ্ছে এ। হ্যাঁ, ওদেরই একজন। দেখ, সম্পর্ক আছে এখানে, ভাইপো হয় বলাই চক্রবর্তী। তাহলে বলাই চক্রবর্তীর যে জমি জায়গাগুলো আছে পরবর্তী সময় সে এখানে পাচ্ছে। এরপরে এ একটু নাটক দেখাচ্ছে যে আমার কাকাকে খুন করে দেওয়া হয়েছে, এরকম ব্যাপার হ্যান-ত্যান। তাহলে সে বলছে যে আমি একটা রিওয়ার্ড, আমি একটা পুরস্কার দেব সকলকেই যদি তোমরা খুনিকে ধরে দিতে পারো, বেটাকে আমি জেলে ঢোকাবো। একটু দেখাতে তো হবে, একটু বল। কিন্তু আসলেই এ কতটা দুঃখিত হয়েছে ওর কাকার মৃত্যুতে, নাকি আনন্দিত হয়েছে, সেটাই জানার বিষয়। হ্যাঁ, কিন্তু সে দেখানোর জন্য কাকার খুনিকে ফাঁসিতে ঝোলাতে চাই মানুষটা, কিন্তু এগুলো সব দেখানোর জন্য। হ্যাঁ, এরপরে দেখ, এরপরে আছে দামিনী। দামিনী কার সূত্রে আসছে রে? নবীন। নবীনের বউ। নবীনের বউ। নবীনের স্ত্রী। হ্যাঁ। তাহলে নবীনের স্ত্রী। তাহলে নবীনের স্ত্রী গ্রামে এসেছে, তাহলে গ্রামের লোক কি একে সেরকম ভাবে চেনে? বল, চেনে? না। লোকের সাথে কি না স্যার। সেরকম ভাবে পরিচয় আছে? নেই। না। এই ডাইনি মাইনি ভূত টুত প্রথমে দেখবি নতুন বউয়ের উপরেই চাপে, জানিস তো? এটা হয় এরকম, ম্যাক্সিমাম গ্রামে ট্রামে হয়। হ্যাঁ নর্মাল বলছি এটা আমি। তো এই যে নবীনের স্ত্রী দামিনী এই গ্রামে এসেছে, তাহলে গ্রামে দুজনেই গ্রামে এসছে, নবীন এবং দামিনী। আরামে ঠিকঠাক ভাবেই চলছে সব কিছু। তার মাঝেও একটা, এই যে নবীনের কাকা যে মারা গেছে, তো সেই সূত্রে খোঁজ খবর হ্যান ত্যান, ময়না মানে ওরা নিজেরাই করতেছে আর কি। হ্যাঁ? আবার রিওয়ার্ড ঘোষণা করেছে, যদি কেউ দিতে পারে তাকে পুরস্কার করা হবে। তো মোটামুটি 21 দিন এরকম ভাবে চলে গেছে। 21 দিন হওয়ার পরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেটাই ওটাকে কেন্দ্র করে গল্পের সামনের দিকটা এগোচ্ছে। তো দামিনীর সাথে একটা সন্ধ্যার সময় একটা ভৌতিক ঘটনা ঘটে, সেটা গল্পে তোরা দেখতে পাস। এরপরে কি হচ্ছে, সে যখন ভৌতিক ঘটনাটা ঘটে তখন সে প্রচন্ডভাবে ভয় পায়, দাঁতে দাঁত লেগে যায়। থাকে, এবং তার দাঁতে দাঁত লেগে যায়। দাঁতে দাঁত লেগে যাওয়া মানে ওই জানিস তো রে, মানে সেই দেখবি দাঁতে দাঁত লেগে যায়, পুরো ফেনা উঠে, দাঁত কোপাটি বলা হয় যাকে। ওটা কিন্তু অনেক মানুষ ওইটার জন্য মারাও যায়, এটা একটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো দাঁতে দাঁত হ্যাঁ স্যার। তো সেই জন্য সে কি হচ্ছে, মূর্ছা যাচ্ছে, সে অজ্ঞান হতে পারিস। হ্যাঁ, সে ছটপট করতেছে। তাহলে ওই সময়টাতে গ্রামের লোক হাজির হচ্ছে। গ্রামের লোক হাজির, হ্যাঁ কি হলো, হ্যান ত্যান ব্যাপার স্যাপার, এরকম কেন? তাহলে চিকিৎসার জন্য সেই সূত্রে কাকে ডাকা হচ্ছে? ডাক্তারকে। ডাক্তার, ধীরেন ডাক্তারকে। এইটাকে নিয়ে তোদের দমে প্রবলেম, তাই তো? হুম। একটা ছেলে টেলে করে একটু শান্তি আছে, তোরা শান্তিতে থাকতে দিবি না। তো তাহলে দামিনীর যখন এরকম অসুবিধা, তাহলে চিকিৎসা তো করতে হবে। তো চিকিৎসার জন্য গ্রামবাসী ঠিক করে একজন ডাক্তারকে ডাকতে হবে। তাহলে ওদের গ্রামের একজন ডাক্তার, সেটা হচ্ছে ধীরেন, ওর নাম। এ কিন্তু পাস না করা ডাক্তার, মানে কোনো ডিগ্রি ছাড়াই কিন্তু আছে, হয়তো পড়াশোনা করেছে, ওষুধপাতি সম্পর্কে একটু জ্ঞান আছে। তো সেই সূত্রেই সে কোনো মানুষের, গ্রামের যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসা টিকিৎসা করে দেয় টুকটাক আর কি। তো তাহলে তারা ফার্স্ট প্রায়োরিটি কাকে দেবে? ধীরেনকেই দেবে, খুব স্বাভাবিক। তো তাহলে সেই সূত্রে ধীরেনের আগমন। তাহলে ধীরেনের আগমন গল্পে কিভাবে হচ্ছে বুঝতে পারলি?
বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার। ওকে প্রথমে ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এরপরে ধীরেনের যখন আগমন ঘটছে, এ বেটা শিক্ষিত, এ বেটা যুক্তিবাদী, হ্যাঁ, এর মধ্যে বৈজ্ঞানিক মনোভাবা সম্পন্ন একটা বিষয় আছে। কেন? কারণ এ ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে, তোরা সকলেই জানিস। তাহলে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থাকবে, এ ভূত প্রেত হেন তেনকে মানবে না, এ মানে না। কিন্তু এ যখন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, তখন এই যে দামিনীর উপরে যে কলসি কলসি জল ঢালা হয়েছে, দামিনী হ্যাঁ মানে ওর জ্ঞান ফিরতে এই হ্যাঁ করে তাকিয়ে আছে, এরে ভাই, এটা কতটা মনস্তাত্ত্বিকগত দিক তুই ভাবছিস? মনে কর একজন অজ্ঞান ব্যক্তি যদি জ্ঞান ফিরে পায়, তাহলে সে প্রথমে না কাউকেই চিনতে পারে না, সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। খুব স্বাভাবিক তো রে, হ্যাঁ কি না? তার উপরে হ্যাঁ স্যার। দামিনীর স্যার। সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তার আগে। তাহলে ভয়ঙ্কর ঘটনা যখন ঘটে গেছে, তাহলে তার মনের ভিতরে সেই ভয়টা তো আছেই। এবারে দামিনী কি সেখানে বুঝতে পারবে তার শত্রুকে আর তার মিত্রকে? পারবে না স্যার। না? তার কাছে সে তো চিৎকার চেঁচামেচি করবেই। হুম, তাহলে এই সমস্ত জিনিসকে তারা কি ভেবে নিয়েছে? ভূত ধরেছে, প্রেত ধরেছে, হ্যান ত্যান, অমুক তসুক ন্যাকপলাশ। এখানে যখন ধীরেনকে ডাকা হয়েছে, ধীরেন বেটা এইসব দেখে নিয়ে অবাক হয়ে গেছে, এরও ভয় লাগতেছে। বলছে ভয়টা এই কারণে, সমাজের কারণে। বলছে আমি যদি একে এখন চিকিৎসা করি, আর যদি কোনো রকমে ভুল পদক্ষেপ হয়ে যায়, তাহলে গ্রামের মানুষ কাছে আমি ছোট হয়ে যাব, তাহলে আমি তো হবে না, আমি পারবো না। কারণ ওর উপরেও একটা প্রভাব বিস্তার করেছে এই জায়গাটা। তখন ধীরেন বলছে, বলছে দেখো বাবু, আমি তো পাশ করা ডাক্তার নয়, তোমরা বরং ওই পাশ করা একটা ডাক্তার আছে না কৈলাস, তোমরা বরং যে তাকে ডাক, ও ভালো চিকিৎসা করতে পারে। তাহলে কৈলাস ডাক্তারের আবির্ভাব কার সূত্র ধরে? কার সূত্র ধরে? ধীরেন। ধীরেন। ধীরে। দেখ কিভাবে কিভাবে এগোচ্ছে গল্পটা, দেখ, দেখতে পাচ্ছিস তো? এই চরিত্রগুলো মনে রাখলেই পুরো গল্পটা চলে আসবে। তাহলে দেখ, ধীরেন চলে এলো এখানে। এখানে ধীরেন নয়, এই জায়গাটাতে আমি ভুল বললাম, কারণ এখানেই আলোচনা হয়ে গেল, সরি। তো ধীরেন, ধীরেনের সূত্র ধরে কে আসছে? কৈলাস। কৈলাস ডাক্তার। হ্যাঁ, কৈলাস ডাক্তার। কৈলাস ডাক্তার। হ্যাঁ, এই কৈলাস কিন্তু পাশ করা ডাক্তার, মানে এর মধ্যে অভিজ্ঞতা আছে ডাক্তারি সম্পর্কে। এ ঠিকঠাকভাবে চিকিৎসা করতে জানে, কখন কোন জায়গায় কি করতে হবে সমস্ত কিছু জানে। তাহলে ধীরেন যখন বলল, সেই ধীরেনের মুখ থেকে কৈলাসের নাম এসেছে, তাহলে গল্পে কৈলাসের এন্ট্রি হলো। এই নামটা শুধু এন্ট্রি হয়েছে, ঘটনাস্থলে কিন্তু কৈলাস এখনো আসেনি। আমি জাস্ট নর্মাল বলে যাচ্ছি, এইগুলো পিডিএফটা দিয়ে দেবো, তোরা এইগুলো পড়ে নিবি, হ্যাঁ, নর্মাল ছোট ছোট করে। যেমন ধীরেনের মাধ্যমে কৈলাস চরিত্রটির গল্পে প্রবেশ, হ্যাঁ, কৈলাস হচ্ছে পাশ করা অভিজ্ঞ ডাক্তার, ঠিক আছে, শাহপুরের দেখ পাশ করা ডাক্তার, কৈলাসকে ডাকতে পাঠানো হচ্ছে। তো দুজনকে ডাকতে পাঠাবে একটা সময়, তোরা দেখতে পাবি। তো এরপরে দেখ, এই জায়গাটাকে একটু ভালো করে লক্ষ্য কর, ধীরেনকে কে ডাকতে বলেছে, মানে সরি, কৈলাসকে কে ডাকতে বলেছে? ধীরেনে। ধীরেন। ধীরেন। তাহলে ডাক্তারের প্রসঙ্গ চলে এলো। তাহলে ওইখানে ঘটনাস্থলে যারা যারা আছে, যে সকল মানুষজন আছে, তারা শুনতে পেল কাকে নিয়ে আসা হচ্ছে? ডাক্তারকে। দেখ ধীরেন অলরেডি চলে এসেছে, ধীরেন বলছে আমি পারবো নি, আমার ভয় লাগছে, আমি ভরসা পাচ্ছি না। তখন কৈলাসকে ডাকা হচ্ছে। তাহলে কৈলাস কিন্তু এখনো আসেনি। এই কথাটা শুনছে কে? পঙ্কজ ঘোষাল, মানে পঙ্কজ। ওইখানের মধ্যেই উপস্থিত আছে, ঠিক আছে, ওইখানের মধ্যেই হ্যাঁ স্যার। উপস্থিত আছে কে? পঙ্কজ ঘোষাল। এইবারে দেখ, এই পঙ্কজ ঘোষালের সাথে সম্পর্ক আছে বলাই চক্রবর্তীর। কারণ এই বলাই চক্রবর্তীর জন্যই এই পঙ্কজ ঘোষাল, হ্যাঁ, একটু ফলমূল খেয়ে বেঁচে ছিল, একটু সুস্থ জীবন যাপন করেছিল, এটা তোরা পড়েছিস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে সেই সূত্রে হ্যাঁ স্যার। এবারে দেখ, পঙ্কজ ঘোষালের সাথে ভালো সম্পর্ক ছিল কার? পঙ্কজ ঘোষালের সাথে ভালো সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, মাইকটা একটু অফ করবি, হ্যাঁ। দেখ, পঙ্কজ ঘোষালের সাথে ভালো সম্পর্ক ছিল কার? বলাই চক্রবর্তীর। এবারে বলাই চক্রবর্তীর সাথে সম্পর্ক আর একজন আছে, সেটা কে? নবীন। ওর ভাইপো, বলাইয়ের ভাইপো কে? নবীন চক্রবর্তী। তাহলে পঙ্কজ ঘোষাল কাকে পরামর্শ দেবে? নবীনকেই তো দেবে। নবীনকে। হ্যাঁ নবীনকে ও দেবে। আর ধীরেনকে বলবেনি বা কৈলাসকে কিছু বলবেনি।
তখন ওই কথাটা যখন শুনলো, তখন পঙ্কজ ঘোষাল নবীনকে বলছে, বাবা দেখো এত সব বাদ দাও, এগুলো কোনো কিছু নয়, এগুলো এমনি ভূত প্রেত হ্যান ত্যান বটে, তুমি বরঞ্চ কুঞ্জ মাঝিকে ডেকে নিয়ে আসো। ভালো করে বুঝ। তাহলে এ কাকে বলছে? নবীনকে বলছে। তাহলে পঙ্কজ ঘোষালের মুখ থেকে কার নাম এলো? কার? কুঞ্জ নবীনের মাঝি। কুঞ্জ মাঝি। কুঞ্জ মাঝি আর এই কুঞ্জ হচ্ছে মাঝির আসল ভিলেনটা গল্পের। ঠিক আছে, এরকমই কিন্তু লেখক সমস্ত কিছুটাই এগিয়ে নিয়ে গেছেন। এরপরে পুরোটাই কুঞ্জ মাঝির স্থান। তাহলে কুঞ্জ মাঝির আগমন ঘটবে এরপরে। এরপরে দেখ, তাহলে ধীরেন বলল কাকে ডাকতে? কৈলাস ডাক্তারকে। এই ঘটনাটা ডাক্তারকে শুনলো পঙ্কজ ঘোষাল। পঙ্কজ ঘোষালের সাথে যেহেতু বলাই চক্রবর্তীর সম্পর্ক আছে, আর বলাই চক্রবর্তীর ভাইপো যেহেতু নবীন, সেহেতু পঙ্কজ ঘোষাল নবীনকে বলছে, দেখো বাবা এসব বাদ দাও, তুমি বরুঞ্চে ইয়েকে ডাকো, কুঞ্জ মাঝিকে ডাকো, ওর ভালো মানে ইয়ে আছে, গুণ আছে, ও নামকরা একজন ওঝা, ওকে দেখালেই ঠিক হয়ে যাবে। এরপরে এই সূত্রে দেখানো হচ্ছে নবীনের সাথে ধীরেনের সম্পর্ক কি রে, তাই তো? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এই কারণেই দেখানো হ্যাঁ হচ্ছে, স্যার। কারণ এই যে নবীন এখন কি করবে, ওর ভিতর একটা দ্বন্দ্ব চলে এসেছে। আমি কি করব? আমি তাহলে কাকে ডাকবো? আমার যার সাথে আমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, সে আমাকে বলছে এরকম যে ধীরেন বলতেছে, বলছে দেখ বাবা এইসব কোনো কিছু নয়, এগুলো নর্মাল একটা অসুখ, তুই বরং যে কৈলাস ডাক্তারকে ডাক, সে ঠিক করে দেবে। কিন্তু এই ঘটনাটা শোনার পরে পঙ্কজ ঘোষাল বলছে না, তুমি কুঞ্জ মাঝিকে ডাকো। তাহলে সে দেখ দুদিকে চলে গেল, একটা আছে যুক্তি আর একটা আছে কুসংস্কার, তাই তো? হ্যাঁ স্যার। কুসংস্কার যুক্তিটাকে কোথাও না কোথাও দমিয়ে দিচ্ছে, কিন্তু যেহেতু সম্পর্ক আছে দুজনের মধ্যে, নবীন আর ধীরেনের মধ্যে, সেহেতু ধীরেনের মতটাকে সে ঠিকঠাকভাবে গ্রহণ না করলেও তাকে সে অগ্রাহ্য করতে পারছে না। সেই জন্য সে কৌশলে কি করলো, সে লোক পাঠাচ্ছে দুজনকেই ডাকতে। কাকে কাকে? সেই দুজনকে কে? একটা হচ্ছে কৈলাস, আর একটা কৈলাস হচ্ছে ডাক্তার কে? কুঞ্জ মাঝি একটা হচ্ছে আরেকটা কুঞ্জ মাঝি। কুঞ্জ মাঝি কুঞ্জ মাঝি ও কৈলাস ডাক্তার। বোঝা গেল চরিত্রগুলো, বুঝতে পারছিস? এরপরে দেখ নর্মাল, এই বেটাকে এটা হচ্ছে একটা মেয়ে, কার স্ত্রী? ধীরেনের স্ত্রী, তাই তো? ধীরেনের স্ত্রী। এই মেয়েটাও কিন্তু প্রচন্ড সাহসী, ধীরেনের মতনই যুক্তিবাদী, কুসংস্কার মুক্ত। এও কিন্তু এইসবকে মানে না, কিন্তু শেষ পর্যন্ত এই মনোভাবটা কি টিকে ছিল রে? না, ছিল না। ছিল। না এও কিন্তু না সেই কুসংস্কারের ছায়া পেয়েই কোথাও না কোথাও কি নিজেকে শান্তি অনুভব করেছিল, যে হ্যাঁ এই কুসংস্কারই হবে, হয়তো একেও হয়তো ভূতে ধরেছে। আর এই সূত্র ধরেই আর একটা ক্যারেক্টারের আগমন হচ্ছে, যার নাম কি রে? খেন্তি পিসি, তাই তো? হুম তো সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য ওটা অ্যাড করিনি। এই খেন্তি না কোথায় পড়েছিস রে? ক্লাস 11-এ কোন গল্পে পড়েছিস? ওই মাচা। ওই মাচা। ওই মাঝি ওই মাচা গল্পে পড়েছিস না? খুব দুঃখের একটা গল্প। তারকখুড়া, মনে পড়ে তারকখুড়াকে? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখ চরিত্রগুলো কিভাবে আবির্ভাব হলো এই গল্পের ভিতরে, এগুলোই তো ম্যান, হ্যাঁ কি না? এগুলোই তো ম্যান। হ্যাঁ স্যার। এর বাইরে কি কিছু আছে গল্পের ভিতরে? আছে কি? আশা করি না না। না তাহলে গল্পের একটা সামগ্রিক জায়গা তোরা বুঝতে পারলি, যে গল্পের ভিতরে কি আছে, কেমন ভাবে ক্যারেক্টারগুলো আগমন হ্যাঁ করছে, এবং কি কি কারণে আসছে। হ্যাঁ এটা মেন জিনিস। এরপরে দেখ গল্পের যে মূল জায়গা, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি গল্পের মধ্যে আছে, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দেখাতে চাইছেন, আমাদের যে নর্মাল আমরা পাঠক যারা আমরা গল্পটা পড়ছি, সেটা 1 নাম্বার পয়েন্ট আমি বলতে পারি কুসংস্কার ও গুজব। এই কুসংস্কার ও গুজব কিভাবে একজন নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে, সেই জিনিসটাই কি গল্পে দেখানো হয়নি রে? হুম, বল, সেই জিনিসটা কি গল্পে দেখানো হয়নি? আরে ভাই, একটা মেয়েকে যদি আমি বলি ওর ভূতে ধরেছে ওকে,
আর পেছন দিক দিয়ে ও চুলটা ধরে বিশাল জোরে আমি টানি, সে কি হ্যাঁ হ্যাঁ করে হাসবে নাকি ব্যথাতে চিৎকার করবে, কোনটা? ব্যথাতে চিৎকার করবে। এরপরে সেই চিৎকারটাকে যদি তান্ত্রিক বলে, এই দেখো 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 আমি ভূত ছাড়াচ্ছি, সে ভূতটা এখন ভিতরে নড়ছে, কিলবিল কিলবিল করে নড়ছে, সে চিৎকার করছে, মানুষটা চিৎকার করেনি, এটা কোনো কথা হলো? বল, এটা কোনো কথা? না স্যার। তোরা একটা না। তো দামিনীকে এমন ভাবে বাঁধা হয়েছে বা এমন ভাবে রাখা হয়েছে, মানুষটা বসবার বা দাঁড়াবার জায়গা পর্যন্ত পায়নি, সেই মানুষটাকে বলা হচ্ছে ভূতে ধরেছে। এটা কি কোনো কথা হলো? তাহলে সে তো একটা ব্যক্তি নেই, সেই নির্দোষ ব্যক্তিটাকে কোথাও না কোথাও জমদুয়ারে পাঠানোর একটা ব্যবস্থা করছে না সমাজ? বল, করছে না? এরপরে দেখ, এটা প্রথমে গেল, এরপরে দেখ দ্বিতীয় হচ্ছে গ্রামীণ মানসিকতা। গ্রামীণ মানসিকতা মানে প্রত্যেকটা মানুষের মানসিকতা। আর এই গল্পতে একটা মনস্তত্ত্ব রয়েছে। মনস্তত্ত্ব মানে হচ্ছে মনের কথা। আমরা কিভাবে ভাবছি, আমরা কিভাবে দেখছি, আমরা বিষয়টাকে কিভাবে উপলব্ধি করছি, এই যে একটা মনস্তত্ত্ব, এই পুরোটাই গল্পটা জুড়ে রয়েছে। ফ্রয়েডীয় মনস্তত্ত্বের তত্ত্ব রয়েছে এখানে। সেটা এডুকেশনের ভাষা, সাইকোলজির ভাষা, সেটা আলাদা ব্যাপার, ওটা ছেড়ে দে। তবে একটা মনস্তত্ত্ব প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের চিন্তার ভিতরে আছে, ভাবনার ভিতরে আছে। সেই জন্যই তোদেরকে বললাম প্রথমেই যে এই গল্প পড়ার শেষে তোরা দেখবি প্রত্যেকটা ক্যারেক্টার দেখবি তোদের আশেপাশের গ্রামে গঞ্জেই ঘোরাফেরা করছে। তো গ্রামীণ মানসিকতার মধ্যে দেখ যেগুলো মেন জিনিস, সেগুলো কি আছে? একটা আছে ভয়, সন্দেহ, ঠিক আছে, এই যে এই সমস্ত জিনিস। তারপর আছে অন্ধবিশ্বাস। এই সমস্ত জিনিসগুলোকে ভর করে গ্রামের এক একটি মানুষ কি হয়ে উঠতে পারে রে? নির্মম হয়ে উঠতে পারে। উঠতে পারে। গল্প তো একবার হলেও রিডিং মেরেছিস, আচ্ছা বাস্তবেই বলতো গ্রামের এক একটা মানুষ নির্মম হয়ে উঠেছে কিনা, সত্যি করে বলতো হয়েছে কিনা? তোরা লক্ষ্য হ্যাঁ করে স্যার। গল্পের মধ্যে সেই জায়গাটা আছে। হ্যাঁ স্যার, হয়েছে। তারা যুক্তিকে মানছে না, তাদের কাছে যুক্তির কোনো মানে মাথা মুন্ডুই নেই। তাদেরকে যদি বলা হয় রামের মা সীতা, ভয়ে তারা মনে হয় রামের মা সীতা, কোনো মাথা মুন্ডু হলো এগুলো? এরপরে দেখ এখানে আমরা কি পাবো না, শিক্ষা বনাম সমাজ, এইটা হচ্ছে মেন জায়গা, অন্যতম একটা মেন জায়গা, ঠিক আছে? দেখ শিক্ষা বনাম সমাজে দেখ দুটো জায়গা দাঁড়িয়ে আছে। একটা আছে শিক্ষা, আর একদিকে আছে সমাজ এবং তার মানুষ। এবং এই সমাজের মানুষগুলোকে ঘিরে রেখেছে কে? ভয়, সন্দেহ, অন্ধবিশ্বাস, কুসংস্কার, এই সমস্ত জিনিস, হ্যাঁ কি না? যখন একটা ঘটনা ঘটছে সমাজের ভিতরে, সেটাকে তারা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে না দেখে, তাকে চিকিৎসালয়ে না নিয়ে গিয়ে, ডাক্তারকে সেভাবে ডেকে না নিয়ে এসে, তারা প্রথমে ওঝাকেই কোথাও না কোথাও গুরুত্ব দিচ্ছে। সেই সময় যখন একটা শিক্ষিত ব্যক্তি এদের উপরে কথা বলছে, তখন কি হচ্ছে না, এই ব্যক্তিটাকেও অবহেলা করা হচ্ছে। নবীন চলে আসছে এদের দলে। নবীন কোথাও না কোথাও বলছে, এই ধীরেন তুমি চুপ করো তো বাবা, এই সব অসুখের জন্য এই ধরনের ওঝাই ঠিকঠাক ফল দেই। আছে লাইনটা? হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। এই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তাহলে একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে সমাজ। সমাজের মধ্যে কুসংস্কারটাই সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে, শিক্ষার কোনো প্রাধান্য নেই, শিক্ষার আলো কোনো সেখানে ঢুকছে না। বুঝতে পারছিস জায়গাটা? তো এই গল্পে আমরা এই সমস্ত জিনিসগুলো আলটিমেটলি লক্ষ্য করব। বল এইবারে গল্পটা কোথাও না কোথাও একটু সহজ হয়েছে, নর্মাল গল্পের ভিতরে এখনো যায়নি, একটু হ্যাঁ স্যার। সহজ হয়েছে। স্যার। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি মোটামুটি? হ্যাঁ স্যার। স্যার। এরপরে আমরা গল্পের নামটা কি পাচ্ছি? হ্যাঁ স্যার পাচ্ছি। এরপরে নাম কি পাচ্ছি বল? হলুদ পোড়া। এরপরে একটু ভালো করে একটু চোখ কান খুলে দেখতো, হলুদের পরে কি শব্দটা আছে রে? পোড়া। 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 এটা কি টমেটো যে খাওয়া যাবে পোড়ানোর পরে? না না।
না হলুদ পোড়া শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? এই হলুদ পোড়া নাকি আমি শুনেছি যতদূর অব্দি, বা তোরাও শুনে থাকবি, যে ভৌতিক যখন খোলাপ হয় সেই অশরীরী শক্তিকে হাঁটানোর জন্য হলুদকে নাকি পুড়িয়ে সেই গন্ধ দেওয়া হয়, এরকম কিছু আছে কি? আছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ আছে। তো এই যে হলুদ পোড়া, এই হলুদ পোড়াটা মনে রাখবি, এটা একটা প্রতীক। ঠিক আছে? এটা যে হলুদ পোড়া, মানে এই নামটা মধ্যে যে একটা নিছক গন্ধ আছে সেটা কিন্তু নয়, এটা একটা প্রতীক। কিভাবে দেখ, স্যার তুই বলে আরেকবার বলো। এই যে হলুদ পোড়া যে নামটা, ঠিক আছে, এটা বিশেষ করে মর্যাদা পাচ্ছে কিসের জন্য? গন্ধের জন্যই তো। হ্যাঁ স্যার গন্ধের জন্যই তো। হ্যাঁ স্যার। কারণ এই গন্ধ দিয়ে ভূত তাড়ানো হবে, অশরীরী শক্তি তাড়ানো হবে। কিন্তু এই হলুদ পোড়া নিছক কোনো গন্ধ নয় রে বাবা, এটা একটা প্রতীক। প্রতীকটা যদি বলা হয় কেমন, কিভাবে এই প্রতীকটা আসছে, তাহলে কি বলবি? না দেখ, শুকনো পাতার হলুদ পোড়া, বা নর্মাল যদি বলা হয় এই যে হলুদ পোড়ার গন্ধ, শুধু যে ভূতকে দিলে তারা অস্বস্তিতে পড়ে না, একটা যেমন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, ঠিক সেরকম ভাবেই গ্রাম্য পরিবেশের মধ্যে কুসংস্কার, ভয়, এই সমস্ত জিনিসও কিন্তু এক একটা মানুষকে ধ্বংস করে দেয়, এবং সেটাও কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টিই কিন্তু করে। বুঝতে পারছিস জায়গাটা? তাহলে হ্যাঁ স্যার পোড়া এখানে একটা প্রতীকী, যেখানে যে হলুদ পোড়া মানে একটা গন্ধ ভূত তাড়ানোর জন্য, সেটা তো অবশ্যই, কিন্তু এর ভিতরেও মানিক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও দেখাচ্ছেন যে এই হলুদ পড়ালে যেমন একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়, ঠিক সেরকম ভাবেই তৎকালীন সমাজের যে মানুষ, এমনকি বর্তমান সমাজেরও যে মানুষ, অনেকে গ্রামগঞ্জে বাস করে, তো তো তাদের যে কুসংস্কার, তাদের যে ভয়, সেগুলোও কিন্তু ধীরে ধীরে গ্রামের মধ্যে একটা কি একটা পতন ডেকে নিয়ে আসে। সেই পতনটা শুধু গ্রামের নয়, সেই পতনটা মানসিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে তারা পিছিয়ে পড়ে। বুঝতে পারলি জায়গাটা? হ্যাঁ স্যার ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। চল, কিরে বোরিং লাগছে কারো? না স্যার না স্যার। স্যার দেখ, যেটুকু হবে হবে, হ্যাঁ, 10টা পর্যন্ত টানি, যতটা যাবে যাবে, হ্যাঁ। ঠিক আছে স্যার যেখানে তোদের বোরিং লাগবে আমাকে একবার ইনফর্ম করে দিবি, সেখানে ক্লাস অফ হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে তাহলে বল, কিছু বল। আশা করি বোরিং লাগবে না স্যার। স্যার ভালোই লাগছে বোরিং লাগবে না চল শুরু করা যাক, হ্যাঁ। ঠিক আছে প্রথমে দেখ একটা টান টান উত্তেজনা। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। এই জায়গাটাতে যদি একটু জোর দিস তোরা, তাহলে এই টান টান উত্তেজনাটা ফিল করবি। দুধ 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেছে। তাহলে এই যে জোয়ান মধ্য পুরুষ, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে সবল, তরুণ, নট তরুণ, তরুণ এবং বলিষ্ঠ পুরুষ খুন হচ্ছে। আর একটা খুন হচ্ছে, সেটাকে না একটা মেয়ে 16-17 বছরের। তাহলে 16-17 বছরের মানে কি? সে তরুণ এবং রোগা, ভীরু মেয়ে, ভীতু। এবং দেখো, এই যে রোগা ভীরু মেয়ে মানেই হচ্ছে শীর্ণকায়, হ্যাঁ, ও ভীতু স্বভাবের মেয়ে। তাহলে দেখ, প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের শুরুতেই একটা টান টান উত্তেজনার সৃষ্টি করছে। সেটা কেমন? না একসাথে দুটো খুন, এরপর আরো দুটো চরিত্র ভিন্ন। ভালো করে লক্ষ্য কর, দুটো চরিত্র ভিন্ন। একজন সবল পুরুষ অর্থাৎ জোয়ান মধ্য পুরুষ, অন্য একজন কিশোরী, সে আবার শীর্ণকায়, রোগা, ভীত। হুম
তাহলে এই যে দুটো লাইন এখানে কবি প্রথমেই দিলেন, টার্গেট করলেন না কোনো গ্রামের বর্ণনা, না কোনো কিছু, ডাইরেক্ট অ্যাটাক করেছেন। এটার ভিতরে বিভিন্ন কিছু লুকিয়ে রয়েছে, সেটা সামনে না গেলে বুঝতে পারবি না। এটা নর্মাল একটা অর্থ, এর ভিতরে সেরকম কিছু নেই। এর ভিতরের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো রয়েছে সেটা এর পরের লাইনগুলোতে রয়েছে। এই জায়গাটা বোঝা গেছে মোটামুটি, এটা সবাই জানিস, নর্মাল। এরপরে দেখ যে জায়গাটা রয়েছে, এইখানে দেখ গ্রামের বর্ণনাটা আসছে, পরিবেশের বর্ণনাটা আসছে। যে গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে, ভালো করে পয়েন্ট করবি, মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। এই লাইনটা মার্ক করবি। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। এরপরে দেখ, তাহলে এই যে লাইনগুলো আছে এখানে, এখানে এই যে ঘটনাটা এখানে প্রথমে বলা হলো তার একটা ছোট্ট বিবরণ এখানে দিয়েছে, দেখতে পাচ্ছিস তোরা? তাহলে দেখ এখানে কি দেওয়া আছে, স্যার এখানে দেওয়া আছে যে ঘটনাটা ঘটেছে 3 দিন আগে, যে ব্যক্তিটা মারা গেছে তার এখানে ব্যাপারটা বলছে। এই জায়গাটাতে মানিক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন কি না, যেখানে ঘটনাটা ঘটেছে অর্থাৎ খুনটা যেখানে হয়েছে সেই স্থানটার বর্ণনা দিচ্ছেন। ভালো করে লক্ষ্য করত, এইটুকুটার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় শুধুই কি জায়গাটার বর্ণনা দিচ্ছেন, এখানে ভাবে গল্পের ভয়, রহস্য আর মৃত্যুর ছায়া কি তৈরি করছেন না? তোদের ফিলিংসটা কি আসছে না? করছেন। সত্যি করে বলতো। হ্যাঁ স্যার এরপরে ভিতরে যায়, হ্যাঁ স্যার করছি। এটা তো বাইরে গেল, এবার ভিতরে যায়। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুর, এটার মানে জানিস? মজা মজা জল শূন্য মানে জল নেই, মজা পুকুর, হ্যাঁ বল। জল নেই যে পুকুরে। যদি বলা হয়, যদি বলা হয় মজা কাকে বলে? পড়ে থাকা গন্ধ ছড়ায় যে কাপড়, সেটা মজা? দেখ, মজা পুকুর মানে হচ্ছে গাঁয়ের পুকুর একটা, সাধারণত যেখানে বা যেখান থেকে জল তোলা হয় না, বা যে জল ব্যবহার করা হয় না, সেখানে যদি মাছও থাকে সেখানে মাছ ধরা হয় না, কেবল পড়ে থাকে। আর যে জিনিসটা পড়ে থাকে, ব্যবহার করা হয় না, সেটাকেই কি পরিত্যক্ত বলা যায় না রে? হুম? পরিত্যক্ত মানে তো যেখানে অশুভ শক্তি রাজ করে। মনে কর একটা বাড়ি, সেটা পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেখানে কেউ যায়নি, সন্ধ্যা হলেই বিভিন্ন ধরনের আওয়াজ আসে ভেসে। এরকম কি একটা ঘটনা এখানে ঘটছে নি এই মজা পুকুরটার মধ্যে? কি রে, নর্মাল দেখ। হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে এইটাকে কি বলে? এটাকে তো পরিত্যক্ত বলা হয়, অশুভ শক্তি আছে। মজা পুকুরটাও কোথাও না কোথাও একটা অশুভ শক্তির প্রতীক এখানে। তাহলে পুকুর যদি আমরা এক লাইনে বলি যে মজা পুকুর জিনিসটা কি, তাহলে আমরা বলতে পারি যে ব্যবহারহীন, ঠিক আছে, সেখানে বেশি জল থাকবে না, শ্যাওলা ট্যাওলা হ্যান ত্যান ভরে থাকবে, কিন্তু পড়ে আছে নর্মাল, সেটা কোথাও ব্যবহার, ওই জল কিন্তু ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে মজারি পুকুর। বোঝা গেল জায়গাটা? এরপরে মজারি পুকুরের ধারে কি আছে? একটা মোরা গজারি গাছ আছে। গজারি গাছ আছে। একটু ভালো করে, কি বলছি রে নুনুরা, গাঁজারি গাছ বলছি না গজারি গাছ? গজারি গাছ, এত গজারি তো বলছি, গজারি গাছ, মরা গজারি গাছ। মোরা গজারি গাছ, সেটাও আবার বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটু ভালো করে ফিল কর। আর লেখক তো এখানে নর্মাল বলতে পারতো যে মজা পুকুরের ধারে একটা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে, মোরাটা কেন ব্যবহার করলো রে? হুম?
আরেকজন গজারি গাছ মানে তোরা সকলেই জানিস যে এক ধরনের শক্ত কাঠের বড় গাছ, যার তাল গাছ। গুঁড়ি মোটা হয়, মজবুত হয়। হ্যাঁ, শক্ত কাঠের শাল গাছ জাতীয়। হ্যাঁ, বল কিছু বলছিস? শাল গাছ তাল গাছ জাতীয়। জাতীয়। হ্যাঁ, বলতে পারিস। লম্বা। হ্যাঁ, এরপরে এই জায়গাটাতে আসার আগে আমি সামান্য আরেকটু বলি যে স্থানটা ফাঁকা। কোন স্থানটার কথা বলা হচ্ছে? এই যেখানে যেটা এই মোজা পুকুরটা আছে, যেটা তারপর হুম আবার ওর পাশে একটা গজারি গাছ আছে, সেটাও মোরা। হ্যাঁ, এই স্থানটা সম্পূর্ণভাবে ফাঁকা। মনে কর সেই মাঠের কথা বলেছিলাম প্রথম, তার হ্যাঁ স্যার। জঙ্গলের আব্রু নেই। আব্রু মানে কি রে? আব্রু মানে আড়াল বা ঢেকে রাখা। আচ্ছাদন। হ্যাঁ, পর্দা আচ্ছাদন, আচ্ছাদন। বহু কিছু বলতে পারি আচ্ছা সমার্থক হিসেবে। আর এই যে বন জঙ্গলের আব্রু নেই মানে হচ্ছে চারপাশে কোনো গাছপালা বা সেরকম ঝোপঝাড় কোনো কিছু নাই। তার উপর আবার যে গাছটা যেটা আছে সেটা বেড়া ফাঁকা। সেটা মোরা, তো মোরা গাছে কি কখনো পাতা গজায় রে? না স্যার। না। না সেই স্যার। জন্যই তো সে বহুকাল ধরে এখানে কি হয়ে আছে, দাঁড়িয়ে আছে। এরপরে এটা গেল নর্মাল। এরপরে এইটুকুনি আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। নর্মাল মানেগুলো বুঝতে পারলি এই লাইনটার? তোরা কি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারলেই তোরা একদম। বানিয়ে লিখতে পারবি। তাহলে কি হলো না, গায়ের দক্ষিণ দিকের এক কোণে, হুম, কাদের না ঘোষেদের, ঘোষেদের। ঘোষেদের একটা পুকুর আছে, যেটাকে কি বলা হচ্ছে? মোজা পুকুর। মজা। সেই পুকুরের ধারে একটা মোরা গাছ, সেটা গোজারি গাছ, বছর ধরে বা বহু কাল ধরে একা দাঁড়িয়ে আছে। ফিলিংসটা এবারে নেই। গাছটা শুকিয়ে গেছে, তবু যেন সময়ের সাক্ষী হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে কোনো বন জঙ্গল নেই, জায়গা একদম ফাঁকা ও নির্জন। শুধু পাশে কি আছে? কয়েকটা কলা গাছ। কলা গাছ। কলা গাছ। আচ্ছা, ভালো করে দেখ তো, কলা গাছটাকে কি মৃত বলা হয়েছে? না। না। গজারি গাছটাকে কি জীবিত বলা হয়েছে? না না, স্যার। দুটো। না স্যার। মৃত বলা হয়েছে। আচ্ছা, তোরা কি এখানে একটা ফিল করতে পারছিস না, দুদিকে দুটো ভাব ওই একই স্থানে পাশাপাশি, একদিকে একদিন আর একদিকে মৃত্যু। এদিকে জীবন, এদিকে ফিল মৃত্যু। আসছে না রে ভাই? একটু ভালো করে দেখ না, হ্যাঁ স্যার আসছে। দেখবি বুঝতে পারবি ধীরে ধীরে। কি আছে কাছাকাছি? কয়েকটা শুধু কলা গাছ আছে, আর গাছগুলো যেহেতু জীবন্ত, সেহেতু তারা নিঃশব্দে কি হাওয়ায় দোল খাচ্ছে। নর্মাল বলছি, একটা ভয়ানক পরিবেশ একটা সৃষ্টি হচ্ছে এখানে। এই রকম একটা পরিবেশ, এই রকম একটা গা ছমছম করা জায়গা, সেই গোজারি গাছটার নিচে কাকে পড়ে থাকতে দেখা গেছে রে? বলাই চক্রবর্তীকে। এ মরে পড়ে আছে। সেটা সামান্যভাবে মরে পড়ে নেই রে বাবুরা, এ বেটাকে মেরে আটচির করে দেওয়া হয়েছে। চৌচিরের নাম শুনেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শুনেছি। চার ভাগে মেরে ফাটাই দিব। তো এটা হচ্ছে অবশ্য। আটচির। আটটা আটটা ফাটুন নাকি? হ্যাঁ, মানে ধরে নে আর কি, আটচির মানে ৮ রকম ভাবে তার মাথাকে ফাটানো যায় না, তো ধরে নে মেরে ওকে খান খান করে দিয়েছে আর কি। মাথা আটচির হয়ে ফেটে গেছে। খুব সম্ভব, ভালো করে মার্ক করবি, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। তাহলে এই যে মাথাটা যে বলাই চক্রবর্তীর আটচির হয়েছে, কিসের আঘাতে? লাঠির আঘাতে। লাঠির আঘাতে। অনেকগুলি লাঠির আঘাতে। আচ্ছা, তোরা কি কনফার্ম দিয়ে বলতে পারবি ওটা লাঠির আঘাতই? না। না, কেন সেটা পারবি না? বলতে পারবো না। কারণ কেন? স্যার খুব সম্ভব বলা হয়েছে, তো মানে ওটা হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, এরপরে ভালো করে ফিলটা নে, যে এখানে খুব সম্ভব বলা হয়েছে, যে মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। মানে যারা দেখছে, এ বেটারাও জানে না যে কিভাবে খুন হয়েছে, তারা শুধু কি করছে, অনুমান করছে যে এরকম ভাবে, যেহেতু রক্ত তক্ত ছড়িয়ে আছে, মাথাটা ফেটে আছে, তাহলে তারা ভাবছে যে হয়তো কি করেছে,
যে লাঠির আঘাতে সে সেখানে মরে গেছে। এটাই তো নর্মাল জিনিসটা। এরপরে এবারে গভীরে যায়, এরপরে এই মজা পুকুরে চলে আসে। এই বুঝতে পারলি জায়গাটা? মোটামুটি বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। তোরা ফিলগুলো ধরতে পারলে যথেষ্ট। এরপরে দেখ চলে আয় এই যে মোরা গজারি গাছ, মোরা গাছ। এই বাবু, এই যে মোরা গাছ বা মোরা গজারি গাছ, এটা একটা প্রতীক। কিসের প্রতীক রে? এটা হচ্ছে মৃত্যুর প্রতীক, এটা হচ্ছে মমতার প্রতীক। এই মোরা গজারি গাছের নিচে যেমন বলাই চক্রবর্তীর মৃত্যুটা হলো, ঠিক সেই রকম ভাবেই এই মৃত্যুটা, এই মৃত্যুর প্রতীক হয়ে আর একজন মৃত্যুর কাহিনী আসবে। সেটা কে? শুভ্রা। শুভ্রা। এরপরে একটু লক্ষ্য কর, স্থানটি ফাঁকা, বন জঙ্গলে আব্রু নেই। অর্থাৎ কি না, সব কিছু খোলামেলা। ভালো করে এবারে অন্য একটা জায়গায় যাচ্ছি, সব কিছু খোলামেলা, কিন্তু তবুও কি সেখানে ভয়ের একটা ছায়া কি নেই রে? আছে স্যার। হ্যাঁ স্যার আছে। আছে তো। অর্থাৎ হ্যাঁ স্যার। এমন একটা জায়গায় খুনটা হচ্ছে যেখানে কেউ দেখবে না, যেখানে কেউ থাকবে না, যেটা শুনশান, সেই জায়গাটাতে মানুষ কিন্তু যাবে না। ওই জায়গাতেই কার খুন হচ্ছে? বলাই চক্রবর্তী। বলাই আমি আমি দেখ, আমি শুধু তোদের ভাবনাটাকে বাড়াচ্ছি, ঠিক আছে? তোরা এখানে আসল আলোচনা কিন্তু পেরিয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা আলোচনা করছি এখানে, তোদের ভাবনাটাকে বাড়াচ্ছি। ক্ষতি নেই তো? না স্যার। না স্যার। না স্যার বলুন আপনি। আমাকে বলে দিস, হ্যাঁ? এরপরে দেখ এই যে কয়েকটি কলা গাছ, কলা গাছটা কোথায় আছে? যেখানে মোজা পুকুর, পরিত্যক্ত একটা পুকুর, যে পুকুর ব্যবহারই করে না মানুষ, অব্যবহারকারী জিনিসপত্রগুলো যেখানে আছে, যেখানে একটা মোরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে, সেই গাছ কখনো অক্সিজেন দেই না মানুষকে, সেই গাছ শুধু মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই রকম গাছের নিচে একটা ভয়ানক মৃত্যু ঘটছে, তার পাশাপাশি কি আছে? জীবন। সেটা কে রে? কলা গাছ। কলা গাছ। তাহলে মনে রাখবি, এখানে মানিক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও মৃত্যু এবং জীবন, এই দুটো জিনিসকে কিন্তু অ্যাড করছেন। তোরা নর্মাল ভাবে এটাকে যদি আরো একটু বিকশিত করিস, তাহলে সেই যুক্তি এবং কুসংস্কার সেদিকেও অ্যাড করতে পারিস, তবে ওই দিকটাতে না যাওয়াটাই উচিত। তাহলে বোঝা গেল জায়গাটাতে? বল। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝতে এই পেরেছি। জায়গাটার হ্যাঁ স্যার ভিতরে বোঝা কত গিয়েছে। কিছু লুকিয়ে আছে, বুঝতে পারছিস? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার দেখ, পরেরটা দেখ। তাহলে কার খুনের কথা জানলাম আমরা? বলাই বলাই চক্রবর্তী। চক্রবর্তী। বলাই চক্রবর্তী। আর শুভ্রা। আর শুভ্রার কথাটা কি এখনো এসেছে? না স্যার। না স্যার। দেখ, সে এবার আসবে। একটা মেয়ে মরেছে সেটা আমরা জানি। এরপরে দেখ, তাহলে এই যে একটা খুন হয়ে গেল, তাহলে কি সেটা দেখে দেখে গ্রামবাসীরা বলবে যা রে একটা ঝালমুড়ি প্যাকেট নিয়ে আয়? বলবে? কখনোই বলবে না। না স্যার। তাদের ভিতরে একটা হই চই, বহু কিছু কীর্তিকলাপ ঘটে যাবে। হ্যাঁ, কি করে খুন হলো, হ্যান ত্যান, হ্যাঁ কি ব্যাপার, কি না, এই হলো হয় না, বহু কিছু হয়ে যাবে। পাশাপাশি গ্রামের লোকগুলো কি করবে? চারিদিকে খবর ছড়াবে, চারিদিকে খবর ছড়াবে যে এখানে এটা হয়। আমরা যদি মনে কর না, নর্মাল যদি একটা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আশেপাশের সব মানুষগুলো কিন্তু সেটা জানতে পারে, পাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক সেরকম হ্যাঁ ভাবে স্যার। এখানে যে একটা খুন হয়ে গেল, সেটা বলাই চক্রবর্তীর, খুনটা, এর কথাগুলো পুরো গ্রামবাসী কিন্তু সাথে সাথে জেনে গেল। কেন? কারণ হইচই হবে তবে তো জানবে রে ভাই। তো সেটাই দেওয়া আছে দেখ। এদিকে হইচই পুড়ে গেল, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে লোক কি হলো না রে? বিস্মিত হলো। বিস্মিত হইল না স্যার। অর্থাৎ অবাক ওই হলো না। মানে যদি আমি এরকম বলি
যে একটা মানুষ প্রচুর খাবার খেলো কিন্তু তার খিদেই মিটল না। এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? সম্ভব তখনই না যখন স্যার। সেই মানুষটা যদি এর মতো কোনো ব্যক্তি হয়, তার মধ্যে যদি দৈব শক্তি থাকে, হ্যাঁ কি না, তখনই তো সম্ভব। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এখানে দেখ চারিদিকে, তাহলে দেখ কোনো একটা রিজন পাচ্ছি সেখানে, তাহলে এখানেও একটা রিজন থাকবে, আর এইখান থেকে তোদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না, এখানে কার কথা বলা হয়েছে এবং বিস্মিত না হওয়ার কারণ কি? দেখো, একটু ভালো করে লক্ষ্য করে দেখ, চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না, কি কারণে এই কথাটা বলা হচ্ছে? বলাই চক্রবর্তীর মৃত্যুকে কেন্দ্র করে বলা হচ্ছে। তাহলে বলাই চক্রবর্তীর যে মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, মানুষজন হইচই করতে শুরু করেছে এটা দেখে, যে বলাই চক্রবর্তী মারা গেছে, কে খুন করলো, কিভাবে খুন হলো, কিন্তু লোক বিস্মিত হচ্ছে না। এই কারণেই বিস্মিত হচ্ছে না, কারণ লোকরা জানে, দেখ পরের লাইনটাতেই, লোকটি বহুত যে বলাই লোকটি চক্রবর্তী খারাপ। এইরকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। তাহলে বলাই চক্রবর্তীর মৃত্যুটা অবশ্যই প্রত্যাশিত মৃত্যু। হ্যাঁ কি? হুম। কারণ দেখ, হ্যাঁ স্যার। হ্যাঁ বলাই চক্রবর্তী যে মারা গেল, বলাই চক্রবর্তীর মারা যাওয়াতে হইচই হয়েছে ঠিক, কিন্তু মানুষ কোনো রকমে অবাক হয়নি। কেন অবাক হয়নি? কারণ গ্রাম ভাবনা ফুটে উঠছে এখানে, যে বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যু মানে কি রে? দুর্ঘটনা হতে পারে, খুন করে দিতে পারে, সেটা তো অপমৃত্যু। প্রকৃতির নিয়মে যে মৃত্যুটা হয় না, সেটাই অপমৃত্যু। তো অপমৃত্যু আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, তাহলে নিশ্চয়ই গ্রামের মানুষের কাছে এই মানুষটা ঠিকঠাকভাবে ব্যবহার করতো না। গ্রামের মানুষের কাছে হ্যাঁ এই মানুষটা হ্যাঁ স্যার। ঠিকঠাক আচরণ করতো না, এটাই তো ফুটে উঠছে। সেই জন্য গ্রামের মানুষ থেকে হ্যাঁ ঘৃণা করতো, ভালোবাসার থেকে গ্রামের মানুষের ঘৃণাটাই বেশি ফুটে উঠতো এর পেছনে। সেই জন্য গ্রামের মানুষ ভাবতো যে এই মানুষটা হয়তো দেখবি কারো কাছে মার খেয়ে মরে যাবে। মনে করে একজন ব্যক্তি প্রচুর স্পিডে গাড়ি চালায়, তাহলে আমরা বলি না এই মানুষটা দেখ একদিন হয়ে গেছে ওর, আমরা বলি তো এরকম, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। হ্যাঁ তাহলে কিসের? হ্যাঁ স্যার। এই মানুষটাকে আমরা চিনি না, জানি না, তবুও আমরা বললাম। কেন বললাম? কারণ ওর ব্যবহার, ওর আচরণ, ওর প্রতিক্রিয়া, ও কিভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেল। তাহলে এই লাইনটার মধ্য দিয়ে কিন্তু কোথাও এখানে বলা আছে কি যে বলাই চক্রবর্তী মানুষটা কেমন? আছে কি পুরো গল্পে? লেখক কি তুলে ধরেছেন? না। না। তোরা তো পড়েছিস, আছে কি না? কিন্তু দেখ এই লাইনটার মধ্য দিয়ে সেই জায়গাটা ফুটে উঠছে, বলাই চক্রবর্তী গ্রামের মানুষের কাছে কি অপ্রত্যাশিত। সুখের মানুষ ছিল না। হ্যাঁ, গ্রামের মানুষ তাকে ঘৃণা করত। সেই জন্য গ্রামের মানুষ ভাবতো যে, বা মানে ওই যে আশেপাশের 10টা গাঁয়ের লোক ভাবতো বা প্রত্যাশা ঠিকই আছে। করেছিল যে এই রকম ভাবেই ওর মৃত্যুটা ঘটবে। ঠিক আছে? অর্থাৎ এরকম ভাবেই কারো কাছে মার খেয়ে সে মারা যাবে। সে তো মার খেয়েই মারা গেছে, আটচির হয়ে যাওয়া মানে কি রে? লাঠির আঘাত মানে কি? খুব সম্ভবত এরকম ভাবে ঘটেছে। এরপরে এই দুটোর মধ্যে একটা ভাব দেখবি, হ্যাঁ? এরপরে দেখ কি রয়েছে দ্বিতীয় লাইনটাতে, যে অন্য, এই লাইনটা বোঝা গেল রে? এই জায়গাটা বোঝা গেল? হুম এখানে কারো কোনো না ডাউট স্যার। আছে? স্যার। না স্যার। এরপরে দেখ কি রয়েছে, যে অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। তাহলে একটু ভালো করে দেখো, দিকে দুটা বিপরীত একটা জায়গা ফুটে উঠছে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অর্থাৎ কি না, অন্যদিকে যখন শুভ্রা নামের মেয়েটির খুনের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, বলাই চক্রবর্তীর যেমন ছড়িয়ে পড়েছে, তখন হইচই বেশি হয়েছে, কিন্তু কি তারা অবাক হয়নি। হুম শুভ্রার মৃত্যুর ঘটনাটা হ্যাঁ স্যার। শুনল, তখন চারিদিকে হইচইটা কম হলো। হইচইটা কম হলো, আর বেশি কোনটা হলো? মানুষের বিস্ময়। অর্থাৎ এটা কিসের কারণে? অর্থাৎ সবাই অবাক হয়ে গেছে, গ্রামের সাধারণ এই মেয়ে। মেয়েটাকে এই 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 মেয়েটাকে কি এই কি 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 কি- এ কি করে খুন হলো? এ কিভাবে খুন হতে পারে?
সবাই অবাক হয়ে গেছে, সবাই মানে কিং কর্তব্য বিমূঢ় যাকে বলা হয় সেরকম একটা ভাব পোষণ করছে, তাদের কৌতূহলের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাদের একটা ছটফটা নিয়ে আসছে যে মেয়েটা কিভাবে মারা গেল, এর পেছনে একটা কারণ আছে, সেটা লেখক একটু পরেই দেখিয়েছেন। এরপরে এই দুটো জায়গার মধ্যে আমি একটা জিনিস দেখাই, যে দেখ এই দুটো জায়গার মধ্যে একটা বিপরীত মনোভাব এসেছে গ্রামের মানুষের মধ্যে। খুন হচ্ছে সেটাকে নিয়ে একটু আফসোস করছে না, দু জায়গায় একই সময় খুন হয়েছে, কিন্তু দুটো খুনের মধ্যে এই যে গ্রামের মানুষের যে চিন্তা ভাবনা সেটা এখানে ফুটে উঠছে। একদিকে বলাই চক্রবর্তীর মৃত্যুর খবর শুনে সবাই হইচই করলো, কিন্তু অবাক হলো না কেউ, তা বিস্মিত হলো। আর অন্যদিকে যখন শুভ্রা খুন হলো, তখন সেই খবর শুনে হইচইটা কম করলো, কিন্তু স্যার বিস্মিত। চমকে বেশি উঠলো। হুম। তো মানুষ অবাক বেশি হলো, মানুষ জানার আগ্রহ পোষণ করলো যে কেন এই মেয়েটাকে খুন করলো, এর কারণটা পরীক্ষাতে আসবে। প্রথম কথা, লোক বিস্মিত হলো না কেন বলাই চক্রবর্তীর মৃত্যুতে, আর দ্বিতীয় কথা যে এই শুভ্রার মৃত্যুতে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা না থাকার কারণটা কি? কিংবা ওর হইচই হওয়ার কারণটা, মানে হইচই কম হওয়ার কারণটা কি, তাদের অবাক হওয়ার কারণটা কি, তাদের এই যে বিস্ময় আছে না, এটা এটা তো অবাক, এটা হওয়ার কারণটা কি? এর হ্যাঁ স্যার। নর্মাল একটু বলি, সেটা একটু পরেই আছে। এই গল্পেই তোরা দেখতে পাবি যে শুভ্রা ছিল একজন সাধারণ গেরস্থ ঘরের মেয়ে, খুব সাধারণ একটা মেয়ে। গাঁয়ের লোকের চোখের সামনে সে বড় হয়েছে, অন্য মেয়েদের মতোই তার বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি গেছে, আবার কিছুদিন আগে সে বাপের বাড়ি এসেছে। তোরা জানিস কি কারণে এসেছে, কারণ সে গর্ভবতী ছিল, সন্তান সম্ভবা ছিল, সন্তান প্রসবের কারণে সে বাপের বাড়ি এসেছে। তাহলে দেখ সবকিছুটাই কি স্বাভাবিক নয় রে? একটু ভালো করে দেখ তো, হ্যাঁ স্যার। সবকিছুটাই কি স্বাভাবিক নয়? হ্যাঁ। একদম স্বচ্ছ জলের মতো স্বাভাবিক নয় সবকিছুটা, সবকিছুটা দেখ স্বাভাবিক। হুম। গ্রামের হ্যাঁ মানুষে স্যার। কুঁত খুঁজতে গেছে হ্যাঁ কিন্তু স্যার। কোনোদিন কুঁত খুঁজে পায়নি। তাহলে একটা মেয়ের জীবনে এইরকম হঠাৎ একটা অকল্পনীয় মৃত্যু যদি ঘটে যায়, তাহলে মানুষ কি ড্যাং ড্যাং করে নাচবে, হইচই করবে? না। না স্যার। না। বরং তারা কি হবে, বেশি অবাক হবে। অবাক হবে বেশি। তারা ভাবতেই পারবে না যে এমন শান্ত নিরীহ ঘরোয়া মেয়েটির সাথে এমন ঘটনা হতে পারে কি করে। তাদের মনের ভিতরে নানা ধরনের কৌতূহল জাগবে, নানা ধরনের প্রশ্ন আসবে যে কিভাবে এই ঘটনাটা ঘটল। বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার হ্যাঁ হয়েছে স্যার। সবার? হ্যাঁ স্যার। এবারে দেখ, গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, এরপরে দেখ ওর কাহিনীটা বলছি। এগুলো কিন্তু চরিত্র লেখার ক্ষেত্রে প্রচন্ড কাজে আসবে, হ্যাঁ, যদি পরীক্ষাতে দিয়ে দেই হ্যাঁ স্যার। এর চরিত্রটা লেখা, এগুলো দেখ, এগুলো কিন্তু চরিত্রের ছোঁয়া, এগুলো থেকে লং কোশ্চেন লিখতে পারা যায়। যে গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে। আর 10টি শব্দ মানেই কি রে, যার 5জন যেমন রক্ত মাংসের মানুষ, তাদের জীবন যেমন স্বাভাবিক, এর জীবনটাও কিন্তু সেই স্বাভাবিক গতিতেই কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে, তাই তো? 8-10 হ্যাঁ স্যার। মেয়ের মতোই বড় হয়েছে, বিয়েও হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, এবং মাস খানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে। কিসের জন্য? না ছেলে বিয়োবার জন্য, তাই তো? হ্যাঁ স্যার। ছেলে বিয়োবার জন্য এসেছে সে। তো এখানে দেখ, একটু ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে গেরস্থ ঘর মানে কি বল, মানেগুলো একটু বল। গেরস্থ ঘর মানে কি? গেরস্থ ঘর মানে হচ্ছে সাধারণ গৃহস্থ বাড়ি। সাধারণ ঘরোয়া। সাধারণ পরিবার বা মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঘরোয়া মেয়ে মানে কি? ঘরোয়া মেয়ে মেয়ে মানে হচ্ছে যে মেয়ে বাড়ির কাজকর্মতে অভ্যস্ত, বাইরের জগতের সঙ্গে তেমন তার কোনো যোগাযোগ নেই, সে ঘরের ভিতরেই কিন্তু থাকে, তাকেই তো ঘরোয়া মেয়ে বলে, হ্যাঁ কি না রে?
বাড়ির হ্যাঁ স্যার। যথারীতি, যথারীতি মানেটা কি? যথারীতি মানে হচ্ছে নিয়ম মতো, কোথা অনুযায়ী। কথা অনুযায়ী। তো যাই হোক, যথারীতি মানে সকলেই জানিস। আর ছেলে বিয়োবার জন্য এইটাকে নিয়ে একটু অনেকেরই সমস্যা হতে পারে। ছেলে বিয়োবার মানে কি রে? মানে সন্তান প্রসবের কারণে। সন্তান প্রসবের কারণে সে কোথায় এসেছে? বাপের বাড়িতে। বাপের বাড়িতে। তাহলে দেখ, বাড়িতে। এই নর্মাল যদি আমি ব্যাপারটা বলি, তাহলে আলোচনাটা যদি করি এখান থেকে এত দূর অবধি, তাহলে কি হবে? শুভ্রা ছিল একদম একদম কি সাধারণ ঘরোয়া পরিবারের মেয়ে। প্রথমেই বলে দিচ্ছে গেরস্থ ঘরের সাধারণ মেয়ে, ওটাই মিনিং তো, মানেগুলো বলে দিয়েছে। হ্যাঁ। গায়ের লোকের চোখের সামনে বড় হয়েছে, দেখ এখানে লেখা আছে। স্যার। আর 10টা মেয়ে যেমন বড় হয়েছে চোখের সামনে, ঠিক সেরকম ভাবে আমাদের শুভ্রাও বড় হয়েছে। হ্যাঁ স্যার। মানেটা কি রে? হ্যাঁ স্যার। মানে হচ্ছে তার জীবনে লুকানোর কিছুই ছিল না। ছিল কি? ছিল না। না স্যার। কেন থাকবে? কারণ সবার সামনে সে বড় হচ্ছে। সে কি লুকিয়েছে কার কাছে আমি একটু মাটি খেলাম লুকিয়ে লুকিয়ে? হলো না। তাহলে সবাই তাকে চিনত, সবাই তাকে জানতো। বিয়ে হয়েছে মেয়েটার, বিয়ে হওয়ার পরে যে স্বাভাবিক নিয়ম নীতি থাকে সে মাফিকেই সে শ্বশুর বাড়ি গেছিল। এরপরে সে যখন সন্তান সম্ভব হলো, সে যখন মা হতে যাবে, তাহলে একটু সেবা শুশ্রূষা পাওয়ার জন্য সে বাপের বাড়ি এলো। দেখবি ম্যাক্সিমাম সময় অনেক মেয়েই কিন্তু নিজের বাবার বাড়িতে চলে আসে, কারণ মা বাবার যত্নের আগে এই পৃথিবীতে কেউই যত্ন করতে পারে না। তো তাহলে যথারীতি অর্থাৎ সমস্ত কিছু নিয়ম নীতি মেনে, হ্যাঁ, সে বাপির বাড়ি ফিরে এসেছে কিসের জন্য? ছেলে বিয়োবার জন্য। অর্থাৎ সে সন্তান সম্ভব ছিল, সন্তান প্রসব করার জন্য সে এসেছে। এরপরে বোঝা গেল এই জায়গাটা? হ্যাঁ স্যার। এবার গেছে স্যার। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এইটা হচ্ছে পাড়া সিসিটিভি। বুঝতে পারলি? পাশের হ্যাঁ স্যার। বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি। এখানে ছুতো মানে কি রে? ছুতো মানে হচ্ছে সামান্য ত্রুটি বা খুঁত। আর খাপ ছাড়া মানে কি? অস্বাভাবিক, যেটা নিয়মের বাইরে। মানে পাশের বাড়ি যে সকল মেয়েগুলো আছে তারা তো ওর সাথে মেলামেশা করে, তাহলে তারা কোনোদিনও ওর কোনো ত্রুটি খুঁজে পায়নি, এমন অস্বাভাবিক কোনো কিছু তার পায়নি। তাহলে ভালো করে লক্ষ্য কর, তাহলে নিশ্চয়ই অস্বাভাবিক কোনো কিছু খোঁজার চেষ্টা হয়েছিল কি? হতেই পারে। ভ্রান্ত। হ্যাঁ স্যার। পাড়া সিসিটিভিরা যেমন করে, এই তোর মেয়েটা আজকে টিউশন গেছিল, আমি ওইখানে দেখলাম, এই তোর ছেলেটা এখানে, ওদের সব খবর থাকে, তাই কি না? হ্যাঁ স্যার। এখানে পাইনি, শুভ্রার কোনো কিছুই কিন্তু পাইনি। এরপরে যে লাইনটা আছে না, ভয়ঙ্কর একটা লাইন, যে এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। দেখ, একটু ভালো করে দেখ তো, কোথাও না একটা আনফিলিংস লাগছে না লাইনটার সাথে? এখানে শেষ হয়ে গেল, তারপরে এরকম একটা অদ্ভুত টাইপের লাইন চলে এলো, যার সাথে আগের আগের লাইনগুলো যেমন একে অপরের সাথে কত সুন্দর কানেকশন আছে, এই লাইনটার সাথে কি কোনো কানেকশন আছে? আছে? না না ফিলিংস পাচ্ছিস? কিন্তু না আছে, না। কিন্তু আছে। দেখ, এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। তার আগে একটু সমগ্র ঘটনাকে নিয়ে এবং এই লাইনটাকে নিয়ে একটা মিনিং বার করে বলছি, একটু শুন মনোযোগ করে। তাহলে আমরা জানলাম যে শুভ্রা ছিল এমনই এক সাধারণ মেয়ে যার জীবনে কেউ কখনো অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। মেয়েরা যারা প্রতিদিন শুভ্রাকে দেখতো, তার সঙ্গে খেলা করত, তাদের কাছেও সে ছিল একদম শান্ত, নিরীহ এবং স্বাভাবিক। কিছুই তো খুঁজে পায়নি, তাহলে তো শান্তই হবে, নিরীহই হবে। এরপরে দেখ, কিন্তু এই শান্ত জীবনের ভিতরে নাকি ধীরে ধীরে জমে উঠেছিল, এই লাইনটার মিনিংটা বলছি এবারে দেখ। কিন্তু
এই শান্ত জীবনের ভিতরেই নাকি ধীরে ধীরে জমে উঠেছিল এক ভয়াবহ পরিণতির বীজ, যেন একটা নাটকের মতো ভয়ঙ্কর পরিণতি তার জীবনের গোপন কোণে অপেক্ষা করছিল। এরপরে এটা লাইনটার ইয়েটা দেখ, কানেকশনটা দেখ, এরপরে এই লাইনটাকে ভেঙে ভেঙে আমি দেখাবো, ঠিক আছে? আসলে এই জায়গাটা থেকে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস ইঙ্গিত দিচ্ছেন, যে মানুষ ভাবে সাধারণ জীবন মানেই নিরাপদ জীবন, কিন্তু এখানে লেখক দেখাচ্ছেন এই পুরো ঘটনাটার মাধ্যমে এর মাঝে ভয়ঙ্কর বিপর্যয় লুকিয়ে থাকতেও পারে। মানে সবসময় যে তুমি বাহ্যিক রূপটা দেখেই তার ভিতরের অবস্থা কি তুমি বিচার করতে পারবে? বলো, পারবে? না না স্যার। স্যার। কেউ যদি হ্যাঁ 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 করে হেসে বেড়ায় সবসময়, কিন্তু তার ভিতরেও যে একটা গুমরানু ভাব থাকে, আর সেই গুমরানু ভাবগুলোই ধীরে ধীরে তার যদি একটা নাটকীয় উপাদান সঞ্চিত করে তার হৃদয়ের ভিতরে, আর সেই নাটকীয় উপাদানটাই যদি তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আর পরবর্তী সময় যদি তার মৃত্যু ঘটে, তাহলে তুই কি বলবি? ই মা, এই ছেলেটা তো আমার সামনে কালকে হ্যাঁ করে হেসে গেল। বল, মনে হবে না তোর? হ্যাঁ স্যার। তাহলে একটা মানুষকে কখনোই সামনের থেকে দেখে বিচার করা যায় না। অর্থাৎ আমরা এটা বলতে পারি, বন্দ্যোপাধ্যায় এখানে গভীর একটা সত্য তুলে ধরেছেন, ভাবে যে মানুষকে আমরা সবচেয়ে স্বাভাবিক ভাবি, তার জীবনেও কখনো কখনো ভয়ঙ্কর এক অদৃশ্য অস্থিরতা লুকিয়ে থাকতে পারে। গাঁয়ের লোকের কাছে যেহেতু শুভ্রা বড় হয়েছে, সে কারণে গাঁয়ের লোক শুভ্রাকে চিনে, তাই তো রে? হুম। কিন্তু সেই হ্যাঁ স্যার। চেনাটা কি রে? সেই চেনাটা তো সম্পূর্ণই বাহ্যিক, তাই তো? সেটা তো সম্পূর্ণটা বাইরে। হ্যাঁ স্যার। তারা কি জানে তার মন? তারা কি জানে তার অভ্যন্তরীণ যন্ত্রণা? তারা কি জানে তার অচেনা কোনো একাকিত্বের কথা? না স্যার। কেউ কি না। এই সমস্ত কোনো কিছু? সেই জন্য লেখক এখানে বলছেন, বলছে তার জীবনে এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল, মানে ধীরে ধীরে এমন কিছু ঘটনা বা অনুভব জমে উঠেছিল তার মধ্যে, যেটা তাকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল। এই লাইনটা দেখছিস তো, যে বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে, মানে তখন গাঁয়ের লোক তাকে দেখতে পায়নি। তাহলে কি তার ভিতরে কিছু হয়েছিল? নর্মাল, এখানে আসতেছি। এরপরে এটা ভাই নর্মাল একটা বুঝতে পারলি, সামগ্রিক আলোচনা বুঝতে পারলি মোটামুটি। হ্যাঁ স্যার। এরপরে এই লাইনটাকে ভাঙবো, দেখ এই লাইনটাকে দেখ ভাঙবো কিভাবে, যে এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটু ভাঙ, যে ভয়াবহ পরিণাম মানেটা কি? দেখ, ভয়াবহ পরিণাম মানে হচ্ছে, ভয়াবহ মানে কি? ভয়াবহ মানে হচ্ছে মর্মান্তিক, যেটা ভীতিকর, মানে ভয়ানক একটা বিষয়, ভয়যুক্ত। এবং ভয়ানক পরিণাম, পরিণাম মানে কি রে? শেষ পরিণতি, তাই তো? যেটা শেষ ফলাফল। ফলাফল, হ্যাঁ স্যার। এটাই তো পরিণাম মানে। হ্যাঁ তাহলে স্যার। হ্যাঁ স্যার। তাহলে ভয়াবহ পরিণাম মানে কি? মর্মান্তিক ফল বা শেষ পরিণতি। ক্লিয়ার জায়গা? হ্যাঁ। হ্যাঁ এটা স্যার। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। এরপরে দেখতো নাটকীয় উপাদান। নাটকীয় উপাদান মানে কি? নাটকীয় উপাদান মানে হচ্ছে যে এমন ঘটনা বা পরিস্থিতি যা হঠাৎ করে জীবনের মোড়টাকেই ঘুরিয়ে দেয়। কিছু বলছিস? কেউ কিছু বলছিস? না স্যার। না স্যার। না স্যার। নাটকীয় উপাদান মানে হচ্ছে যে এমন ঘটনা বা পরিস্থিতি যা হঠাৎ করে জীবনের মোড়টাকেই ঘুরিয়ে দেয়, মানে ক্লাইম্যাক্সে পৌঁছে দিতে পারে সঙ্গে সঙ্গে। অর্থাৎ নাটকের মতো প্রবল আবেগ ও বিস্ময় তৈরি করে। একটা নাটক তো জানিস রে ভাই, নাটক ম্যাক্সিমাম সময় ট্র্যাজেডি নাটকগুলো যদি তোরা পড়িস, তাহলে আরে তোদের তো রজনীকান্ত আছে না? রজনীকান্ত নানা রঙের দিন আছে না?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওর দেখবি না রজনীকান্তের জীবন কাহিনী শেষের দিকটাতে কিভাবে হচ্ছে তার, পড়বি তাহলে বুঝতে পারবি। আর কি নাটক পড়েছিস তোরা? স্যার পূর্ণাঙ্গ স্যার ডাকঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। ডাকঘর স্যার। দেখ নুনু, ডাকঘর নাটকটার সাথে এখানে হবে নি নুনু। হ্যাঁ, ওই ওই নাটক সম্পূর্ণ আলাদা, ওটা রূপক সাংকেতিক নাটক, ওর ভিতরে বহু অর্থ আছে। হুম। ও প্রচুর ভয়ানক একটা নাটক ওটা। হ্যাঁ, সেটা আমি এখানে আনবই নি। তো আমি বলি নাটকীয় উপাদান। নাটক মানে কি? এটা হঠাৎ করে তোর জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। এমন একটা ঘটনা বা পরিস্থিতি যা হঠাৎ করে জীবনের মোড় ঘুরিয়ে দেয়, নাটকের মতো প্রবল আবেগ ও বিস্ময় তৈরি করে। এটা হচ্ছে নাটক। আর সঞ্চিত হয়েছিল মানেটা কি? মানে ধীরে ধীরে জমে উঠেছিল। তাহলে একটু ভালো করে লক্ষ্য করতো, কি সঞ্চিত হয়েছিল রে? কি সঞ্চিত হয়েছিল রে? স্যার আরেকবার বুঝিয়ে দিন না। আমি বলছি, নাটকীয় তোরা উপাদান। তোরা তাড়াহুড়ো করিস না। তুই দেখ, ভয়াবহ পরিণাম। ভয়াবহ পরিণাম কি? মর্মান্তিক ফল বা শেষ পরিণতি, তাই তো? আচ্ছা, হ্যাঁ। এবারে ভালো করে লক্ষ্য করে যে ভয়াবহ পরিমাণটা কার জন্য ব্যবহার করা হচ্ছে, কার শেষ পরিণতির কথা বলা হচ্ছে এখানে? শুভ্রার। এরপরে আসছে নাটকীয় উপাদান। এটা কিসের নাটকীয় উপাদান? এই ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান তো। হ্যাঁ হ্যাঁ স্যার। এরপরে হ্যাঁ এই যে স্যার। নাটকীয় উপাদান, নাটকীয় উপাদান মানেটা কি? নাটকীয় উপাদান মানে হচ্ছে এমন একটা ঘটনা বা পরিস্থিতি যা হঠাৎ করে পুরো জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেয়, পুরো ঘটনাটার মোড়টাকে ঘুরিয়ে দেয়। আচ্ছা, কোন ঘটনাটা পুরো গ্রামের মানুষের মানসিকতা বদলে দিল? দুটো শুভ্রার খুনের মধ্যে। খুন হয়ে যাওয়া। দুটোর মধ্যে। শুভ্রার মৃত্যুটা তো, হ্যাঁ স্যার। হ্যাঁ সব স্যার। থেকে বেশি শুভ্রার মৃত্যু তো। হ্যাঁ স্যার। কারণ শুভ্রার মৃত্যুর কথার পরিপ্রেক্ষিতেই তো এই লাইনটা আসছে। তাহলে হ্যাঁ স্যার। এখানে দেখ, ভয়াবহ পরিণাম, ভয়াবহ পরিণাম ঘটছে শুভ্রার জীবনে, মৃত্যু। এবং এই যে মৃত্যুর যে নাটকীয় উপাদানগুলো, অর্থাৎ তার জীবনটা যে এইরকম ভাবে হঠাৎ করে একটা ট্রেজেডির জায়গাতে পৌঁছে গেছে, তাহলে তার যে নাটকীয় উপাদানগুলি, নাটকীয় উপাদান মানে বারবার বলছি যে এমন কোনো ঘটনা যেটা ওর জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেয়। অর্থাৎ হয়তো আমার জীবনের গতিটা স্বাভাবিক চলছে, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যে ওর থেকে ভেঙে গেলাম। তাহলে দেখ, আমার স্বাভাবিক গতিটা কি ভেঙে গেল না এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই তো নাটকীয় উপাদান, হুম। কি না? এটা তো জীবন। জীবন মানেই নাটকের খেলা। যেই পৃথিবীতে ভালো নাটক করতে পারবে সেই সুখী হতে পারবে, এই লাইনটা জানিস তো? হ্যাঁ স্যার। এই যে নাটকীয় উপাদান, এই যে ছোট্ট ছোট্ট যে তার সাথে জীবনে ঘটে চলা যে ঘটনা, এগুলোই হচ্ছে নাটকীয় উপাদান। সেগুলো সঞ্চিত হয়েছিল তো। এরপরে সঞ্চিত হয়েছিল কি? কি সঞ্চিত হয়েছিল? দেখ আগেরটা দেখ, সঞ্চিত হয়েছিল। ভয়াবহ পরিণামে নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। তাহলে নাটকীয় উপাদানগুলো সঞ্চিত হয়েছিল। হ্যাঁ। এই নাটকীয় হ্যাঁ স্যার। উপাদানগুলো সঞ্চিত যখন হলো, তখন যখন এই উপাদানগুলো বিস্ফোরণ ঘটালো, তার ফলেই তো কি হলো রে? ভয়াবহ পরিণামটা হলো কি হলো না? হ্যাঁ হলো। আরে যদি না মনে পড়ে তো ভারভারা রাওয়ের সেই কবিতাতে চলে যা, হুম। তোরা পড়ে এসেছিস। ভারভারা রাওয়ের কবিতাটা পড়ে এসেছিস তো? কি নাম ছিল রে কবিতাটার? আমি নাম, একটা তোরা কবিতা পড়ে এসেছিস যেখানে বেঞ্জামিন মোলায়েজের কারণে পুরো ঘটনাটা ঘটছে, এবং সেখানে এই যে চারণ কবি কবিতাটার নাম, তাই তো? চারণ কবি। হ্যাঁ চারণ কবি। সেখানে হ্যাঁ একটা স্যার। জায়গাতে বলছে যে এই যে মানুষের হৃদয়ে যে একটু 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 যে ক্ষোভ জ্বালা যন্ত্রণা, সেগুলো একটা সময় বিস্ফোরণ ঘটবে। হ্যাঁ। কি নেই, আছে তো? তাহলে হ্যাঁ স্যার। এই যে হ্যাঁ একটু স্যার। একটু করে শুভ্রার জীবনের হয়তো কিছু ঘটনা ছিল, যে ঘটনাগুলো একটা সময় তার জীবনকে আলাদা দিশাতে নিয়ে চলে গেছিল, সেই ঘটনা সঞ্চিত হচ্ছিল নাটকীয় উপাদানের মতো করে, এবং সেটার পরিণামটাই হচ্ছে কি? তার মৃত্যু। বুঝতে পারছিস জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
এরপরে এটা তো নর্মাল হ্যাঁ বুঝলিস, স্যার এটা তো এক একটা শব্দের অর্থ ধরে বুঝলিস, এই এত দূর অব্দি করিয়ে ছেড়ে দেবো, চাপ নিস না। এটা গুড নাইট স্যার। এবারে কিছু বলছিস রে? না স্যার। না স্যার। এত দূর অব্দি ছেড়ে দেবো, চাপ নিস না। তো দেখ, এটা এটা তো নর্মাল বুঝলি, এরপরে যদি বুঝে নিয়ে তোরা কি লিখতে পারবি কিছু? পারবি না, হয়তো কিছু লিখে দিই। এরপরে এটাকে সাজিয়ে গুছিয়ে বলছি, একটু মন দিয়ে শুন। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, দেখ আবার সেই প্রথম থেকে বলতে হবে। সেটা কি না, মানুষের চোখে শুভ্রার জীবন ছিল কেমন? একদম সাধারণ, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, ঘরোয়া লেখক এখানে, টাইপের। হ্যাঁ, কিন্তু লেখক এখানে, হ্যাঁ বল বল বল, খুব সাধারণ ছিল। আর 5 আর 10টা মেয়ে যেমন বড় হয়েছে মানুষের সামনে বা গায়ের লোকের সামনে, সেরকম ভাবেই সে বড় হয়েছে। কিন্তু লেখক এখানে বলছেন তার সেই নিরীহ শান্ত জীবনের ভেতরে অজান্তেই একটা ভয়ঙ্কর ঘটনার বীজ জমে উঠেছিল। তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর যে শুভ্রার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু লেখক এখানে বলতে চেয়েছেন যে তার এই ধরনের যে ঘটনা, সেটা হওয়ার পেছনে যে রিজনটা, সেটা হচ্ছে কি, যে সে শান্ত নিরীহ থাকার পরেও তার অজান্তেই কোনো একটা ভয়ঙ্কর ঘটনার বীজ জমে উঠেছিল, যার পরিপ্রেক্ষিতেই এই ধরনের একটা ঘটনা আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা এটা নর্মালভাবে বলতে পারি, তার এই যে জীবনের মধ্যে যে ভয়ঙ্কর ঘটনার যে বীজগুলো উৎপন্ন হয়েছিল বা জমেছিল, বা যে নাটকীয় উপাদানগুলো সঞ্চিত হয়েছিল, যেন নাটকের মঞ্চের পর্দার আড়ালে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল এক ভয়ানক পরিণতি। এই যে নাটকীয় উপাদানগুলা, এই নাটকীয় উপাদানগুলাই তো সঞ্চিত হতে হতে তার জীবনকে একটা ভয়ানক ভয়াবহ পরিণামের দিকে নিয়ে গেছেন, হ্যাঁ কি না? তাই তো? আসলে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো করে দেখ, আসলে মানিক বন্দ্যোপাধ্যায় এখানে এটা বলছেন না যে শুভ্রা কোনো ভুল করেছে। এটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানিক বন্দ্যোপাধ্যায় কি এটা কখনো একবার বলেছে শুভ্রা কিছু ভুল করেছে? না। না। বরুঞ্চ ওকে ভালো বলেছে। তো মানিক বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন না একবারও যে শুভ্রা কোনো ভুল করেছে, বরং এটা বোঝাতে চেয়েছেন যে জীবনের ভিতরে অনেক অজানা শক্তি মানে অনেক অজানা শক্তি কাজ করে, বা অনেক অজানা শক্তি আছে যেগুলো আমরা টেরেই পাই না। তাহলে তার জীবনের চারপাশে ভয়, সন্দেহ, গুজব, পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টি, বিয়ে হয়েছে তো, সমস্ত কিছু মিলিয়ে এক নাটকীয় অঘটনের প্রস্তুতি নিচ্ছিল। মানে কি, এই যে সমস্ত কিছুগুলো নাটকীয় উপাদানগুলো দেখ, ভয়, সন্দেহ, গুজব, পুরুষতান্ত্রিক সমাজ, আরও বিভিন্ন যে জীবনের যে ছোটোখাটো ছোটোখাটো বিষয়, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে নাটকীয় উপাদান। এই সমস্ত কিছু মিলে তার হৃদয়ে সেটা সঞ্চিত হচ্ছিল। আর এইটা যখন বিস্ফোরণ ঘটেছিল, তখনই তার মৃত্যুর কারণ হয়ে এসেছিল এই বিষয়টা। অর্থাৎ যখনই এটা বিস্ফোরণ ঘটেছিল, তখনই সে কিন্তু কি মৃত্যুবরণ করেছিল। এটা একটা এই অর্থ অনুযায়ী। এবার কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা জানা যায়নি। হয়তো কেউ তো বলছে বলাই চক্রবর্তী নাকি তাকে খুন করেছে, হ্যাঁ কি না? এটাই তো আছে গল্পে, ওরা হ্যাঁ স্যার। খুন করেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অর্থাৎ কি না, আমরা এটা বলতে পারি যে একটি নিরীহ সরল মেয়ের জীবনেও সমাজের কেলেঙ্কারির নাটকে পরিণত হতে পারে। সেটা কার চোখে? সমাজের চোখে। এবং সেই নাটকের উপাদানগুলো নীরবে নিঃশব্দে সঞ্চিত হচ্ছিল কার চারপাশে রে? কার চারপাশে? শুভ্রার চারপাশে। তো আমি যেটা বোঝাতে চাইলাম, এটার মিনিংটা তোরা নর্মাল বুঝতে পেরেছিস? আমি এর উত্তর আমি তোদেরকে লিখে পাঠিয়ে দেব। হ্যাঁ স্যার, বুঝতে এটা পারছি। বুঝতে পেরেছিস? এই নাটকীয় উপাদান সঞ্চিত হচ্ছিল। এখানে নাটকীয় উপাদান মানে কি বোঝানো হচ্ছে?
এবং সেটা সঞ্চিত হওয়াটা কোনটা, এবং এই দুটোর ফলে যে ভয়ানক পরিণাম, সেই ভয়ানক পরিণামটাই তো শুভ্রার মৃত্যু। কি বোঝা হ্যাঁ গেল স্যার। জায়গাটা তোদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি এই লং হ্যাঁ বুঝতে কোশ্চেনটা পেরেছি। তোদেরকে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে আছে। দেখ স্যার। কি রয়েছে, যে গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোভার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। তাহলে দেখ, এটা গ্রাম্য একটা মানসিক জায়গা ফুটে উঠছে। একটু হ্যাঁ স্যার। লক্ষ্য করে দেখ, এই যে সাঁঝের বাতি মানে কি রে? সন্ধ্যা নামার সময় যে প্রদীপ ভালো জ্বালানো হয়, সন্ধ্যার বাতি। তাই তো? অর্থাৎ সন্ধ্যা নামার সময় যে প্রদীপ ভালো জ্বালানো হয় সেটাই তো সাঁঝের বাতি। হ্যাঁ স্যার। ডোবা মানে কি? ডোবা মানে তোরা সকলেই জানিস, ছোট পুকুর বা ছোট জলাশয়। ওকে। ছোট জলাশয় পুকুর। আর ঘাট মানে কি? ডোবার ঘাট, ঘাট মানে হচ্ছে যেখানে কাপড় কাচা হয়, স্নান করা হয় হ্যাঁ স্যার। জিনিস। হুম। এরপরে আছে কোথায় আরেকটা, মানে গলা টিপে মারা। গলা টিপে মারা জানিস সকলেই, যে শ্বাসরুদ্ধ করে হত্যা করা, এটা হত্যা করা। হ্যাঁ স্যার। গা শুদ্ধ লোক মানে হচ্ছে গ্রামের সব সব লোক। আর অপ্রস্তুত, এইটা তোদেরকে বিভ্রান্ত করতে পারে। অপ্রস্তুত মানে কি? ঘাবড়ে যাবো। মানে ঘাবড়ে ওটা যাওয়া। দেখার জন্য প্রস্তুত ছিল না। হ্যাঁ, প্রস্তুত ছিল না। এবারে মনে কর তুই প্রস্তুত ছিলিস না, কিন্তু তোর সাথে ওই ঘটনাটা ঘটে গেল, তাহলে তুই কি হবি? ঘাবড়ে যাবি, ঘাবড়ে যাবো। স্বাভাবিক। তাহলে অপ্রস্তুত মানে হচ্ছে ঘাবড়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, তাই তো? হঠাৎ হুম। কোনো ঘটনায় স্তম্ভিত হয়ে যাওয়া, এটাই তো অপ্রস্তুত। হ্যাঁ স্যার। তাহলে দেখ, এই জায়গাটা কোনকে জয়েন হচ্ছে রে? তাহলে দেখ, তারা জয়েন করিয়ে নিয়ে গে। স্যার এটা আমারই আরেকটা অ্যাকাউন্ট। তো এইটা দিকে নিয়ে এলি তাহলে। এই মিউট কর, তোর দুটো অ্যাড হয়েছিস তুই, ওই জন্য তোর ডবল ইয়ে আসছে। দেখ, এরপরে দেখ, ব্যাপারটা হলো, দেখ এই জায়গাটার যে কাহিনীটা যদি ভালো করে লক্ষ্য করিস, লাইনগুলো যদি পড়িস, তাহলে তোরা দেখতে পাবি যে এই অংশে লেখক আমাদের নিয়ে যাচ্ছেন কোথায়? একটা নিস্তব্ধ সন্ধ্যার দৃশ্যে, তাই তো? হ্যাঁ কি না? একটা নিস্তব্ধ হ্যাঁ সন্ধ্যার স্যার। দৃশ্যে নিয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামের সব বাড়িতে যখন শেষ সাঁঝের বাতিটা জ্বালানো হয়েছে, তখনই ঘটছে একটা, কিরে, ভয়ানক ঘটনা। সেই শুভ্রার মৃত্যু। ঘটনাটা হচ্ছে শুভ্রার। শুভ্রার মৃত্যু। অর্থাৎ এরপরে মনে কর, এই যে শুভ্রার মৃত্যুর যে ঘটনাটা ঘটলো, তাকে কেমন ভাবে মারা হয়েছে? গলা টিপে মেরে রেখেছে, তাকে গলা টিপে মেরেছে, হত্যা করেছে। গ্রামের মানুষ সেটা দেখেছে, বুঝতেও পেরেছে। এরপরে এরা যে অপ্রস্তুত রয়েছে, কি কারণে অপ্রস্তুত রয়েছে? কিসের কারণে? শুভ্রার অপমৃত্যুর কারণে। শুভ্রার মৃত্যুর কারণে তো রয়েছে, সেটা মানছি। তোদেরকে তো একটু ডেসক্রিপটিভ ভাবে ভাবতে হবে, কারণ তোদেরকে তো লিখতে হবে এইটা, যদি পরীক্ষাতে প্রশ্ন দেই। আমরা তো আর এক নাম্বারের জন্য তো অঙ্ক করছিস না। এই মানে তো, একটা ঘরোয়া সাধারণ মেয়েকে কিভাবে গলা টিপে মেরে রেখে দেয়, এরকম। একদম একদম ঠিক হ্যাঁ। জায়গাতে ধরেছিস। অর্থাৎ আমি যদি নর্মাল বলি এই রকম, তাহলে দেখ তোরা নর্মাল বুঝতে পারবি যে কিভাবে সাজাই। ধর সন্ধ্যা নেমেছে, চারিদিকে শান্ত নীরবতা, হঠাৎ সেই শান্ত পরিবেশের মধ্যে একটা মৃত্যুর খবর। মৃত্যুটা কার? না একটা মেয়ের। যে মেয়েটা কারো কোনো ক্ষতি করেনি, সে মেয়েটা শান্ত, সে মেয়েটা নিরীহ, সে মেয়েটা আর 10টা মেয়ের মতোই গাঁয়ের লোকের সামনে সে বড় হয়েছে। সে মেয়েটার নাম হচ্ছে শুভ্রা, সে মারা গেছে। তার দেহ পড়ে আছে কোথায়? ডোভার ঘাটের ধারে। তো এই ঘটনাটা দেখার পরে গ্রামের মানুষ কি হইচই করবে রে? করবে না তো।
তখন গ্রামের মানুষ যেন সবাই কি চুপ হয়ে যায়, কারণ তারা তো প্রস্তুত নয় এই ঘটনাটা দেখার জন্য। তারা কি প্রস্তুত? কখনো কি প্রস্তুত ছিল? তারা কি কখনো কল্পনা করতে পেরেছে যে এই ধরনের একটা এত সুন্দর নিরীহ স্বাভাবিক একটা মেয়ে, যার গতিটা ছিল স্বাভাবিক ছন্দে, সে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই মেয়েটার মৃত্যু হতে পারে? গ্রামের মানুষ প্রস্তুত ছিল কখনো না স্যার। জন্য? কখনোই ছিল না। তাহলে এই ঘটনাটা দেখার জন্যে গ্রামের মানুষ ভয় পাচ্ছে, অবাক হচ্ছে, শোকগ্রস্ত হচ্ছে, এবং তাদের হৃদয়ের ভিতরে ধড়ফড়ানি বার হচ্ছে, কৌতূহল আসছে, ছটপটানি আসছে যে কে, ভালো করে দেখ, কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে, ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। মানে গ্রামের লোক ভাবতেই পারেনি যে এই মেয়েটাকে এইভাবে, সেটা আবার গলা টিপে মেরে রেখে যাবে। কিন্তু কেন, কিসের জন্য, কি কারণে? বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের মনের মধ্যে আসছে। অর্থাৎ কি, কৌতূহল জাগলেই তো প্রশ্ন আসে, হ্যাঁ কি না রে? দেখ, হ্যাঁ স্যার। কৌতূহলের সীমা নেই। তো কৌতূহল অত্যাধিক পরিমাণে, সেই জন্য অত্যাধিক প্রশ্ন। কে বা কারা, কিসের জন্য, দেখ ভালো করে দেখ, কে বা কারা কেন গলা টিপে মেরে গেল, বা কেন গলা টিপে মেরে রেখে যাবে এই ডোবার ধারে? নানা ধরনের প্রশ্ন তাদের মধ্যে আসছে। ওরা ভেবে উঠতে পারছে না, তারা কোনো কিছু বুঝতে পারছে না, কি হচ্ছে, কি ব্যাপার, কি না, কেন মারবে, কিসের জন্য মারবে। এরা কখনোই প্রস্তুত থাকেনি, সেই জন্যই তো ভেবে উঠতে পারেনি। তাহলে ওরা অপ্রস্তুত হয়ে রয়েছিল কিসের জন্য? এই 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 খুনটার জন্য। অর্থাৎ শুভ্রাকে মেরেছে এত সাধারণ নিরীহ একটা মেয়ে। বুঝতে পারলি জায়গাটা? হ্যাঁ স্যার। এরপরে এখান থেকেই জন্ম নেই আর একটা ঘটনা। সেটা কি? কারণ দেখ, নর্মাল একটা বিষয় যদি বলা হয়, যে আমি যদি এইভাবে একটা মনস্তত্ত্বগত দিক দিয়ে আলোচনা করি, তাহলে জাস্ট একটা লাইন বলবো যে অজানা ঘটনা মানুষের মনে ভয়, কৌতূহল আর অনুমানের ঢেউ তুলে। এখানে কি সেটাই দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। দেখ, অজানা ঘটনা, অজানা ঘটনা মানে কি, যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তারা কিছু জানে না। কে খুন করলো, হুম। কি কারে খুন করলো, কেন গলা টিপে মারলো, তখন কি তাদের মনের ভিতরে কৌতূহল আসছে। তারা বিভিন্ন ধরনের অনুমান করার চেষ্টা করছে। এই যে দুটো খুন হলো, সেই দুটো খুনের মধ্যে সম্পর্ক নিয়ে আসছে। গ্রামের লোক তো, দুজনের মধ্যে কোনো রকম খিচির বিচির ছিল না তো, হ্যাঁ, পিড়িং পাড়াং এই ধরনের একটা বিষয় আছে, দেখবি এখানে দেখ ভালো করে, দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ আছে, লাইনটা আছে। কারণ এখানে দেখ, তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ ছটফট করছে। ছটফট করে। হ্যাঁ, বলছে তাহলে কি ওদের মধ্যে কোনো কিছু ছিল? তারপরে বলছে এই বাবা, থাকবে কি করে, হাট। বলছে সে তো বহুকাল কবে দেখেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই, বলাই চক্রবর্তী শুভ্রাকে। দেখ এখানে আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলোর মানেটা আছে। কি? এগুলোর মানে তো ওই ইঙ্গিতেই দিচ্ছে। কিন্তু শেষ হুম। পর্যন্ত যখন কোনো ওদের বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, ওরা অনুমান লাগাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যখন কোনো কিছুই পাচ্ছে না, তখন তাদের সমস্ত এই যে কল্পনা, অনুমান, এগুলো কি হচ্ছে, মুষড়ে যাচ্ছে। মুষড়ে যাচ্ছে মানে কি, ক্লান্ত হয়ে ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু ভেঙে চুরকার হয়ে যাচ্ছে, তাদের কোনো অস্তিত্বই নাই। তখন তারা কি, হ্যাঁ। যারাই নীরব হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাড় এটা, নেক্সট ক্লাসে আলোচনা করব। তোরা আমাকে এইটুকু বল, এই যেটুকুনি আলোচনা করা হলো, এইটুকুনির মধ্যে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তোরা লিখতে পারবি? হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখতে পারবো। লিখতে পারবো।